দেখেন, সো আমরা লাস্ট ক্লাসে করছিলাম হচ্ছে মাস্কট লোগো পর্যন্ত। তো মোটামুটি ওইটা ছিল আমাদের ইলাস্ট্রেটরের লাস্ট ক্লাস বলতে পারেন। ঠিক আছে, এর বাইরেও ইলাস্ট্রেটরের অনেক কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলো আপনাদেরকে একটু নিজে থেকে ইউটিউব ঘেটে ঘেটে শিখতে হবে, যেগুলা খুব বেশি একটা কাজে আসবে না, বাট হয়তো ঘরে কোনো এক সময় লাগতে পারে। সো একটু ইউটিউব ঘেটে নিজে থেকে একটু শিখবেন জিনিসগুলা, কারণ সবকিছু শেখানো পসিবল না। সো নিজে থেকে একটু রিসার্চ করবেন অ্যান্ড ট্রাই করবেন শেখার। বাট মোটামুটি আপনাদের যা কাজে লাগবে ডিজাইন করতে গেলে বা নর্মালি কাজ করতে গেলে সবকিছু আমরা দেখছি আর কি এখন পর্যন্ত ইলাস্ট্রেটরে। লাস্ট ক্লাসে মাস্কট লোগো করছিলাম, তো আজকের ক্লাস টপিক অনুযায়ী আমরা আজকে ক্লাস করব হচ্ছে মকআপ অ্যান্ড পোর্টফোলিও ক্রিয়েশন নিয়ে। পোর্টফোলিও নিয়ে কথা বলবো, মকআপ নিয়ে কথা বলবো। হুম। আর এই মোটামুটি। আচ্ছা, সো আজকের ক্লাস করতে গেলে আমাদেরকে ফটোশপ লাগবে। সো আজকে থেকে আমাদের ফটোশপ শুরু হয়ে যাবে। সো আপনাদের কম্পিউটারে যাদের ফটোশপ না ইনস্টল করে নেবেন। হ্যাঁ, আবার একটা জিনিস আমি শুরুতেই বলে দেই, অনেকের 2020 সালের ফটোশপ ইনস্টল করার পরে এই যে আমার মতো যে ওয়েলকাম ইন্টারফেস বলে, এই ওয়েলকাম ইন্টারফেসটা অনেকেরই আসতে নাও পারে, ব্ল্যাঙ্ক আসতে পারে। তো ভয় পাওয়ার কিছু নেই, এটা হচ্ছে একটা সিম্পল বাগ। সো আপনি কি করবেন, শুরুতেই বলে দিচ্ছি যে আপনার এই পিএস এর আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, এই ইন্টারফেস আসবে, দেন হোমে ক্লিক করবেন অ্যান্ড এই জিনিসটা কন্টিনিউয়াসলি বেশ কয়েকবার রিপিট করবেন যতক্ষণ না আপনার হোম স্ক্রিনটা আসে। কয়েকবার করার পর ছেড়ে দিবেন। আপনার এই স্ক্রিনটা যদি ব্ল্যাঙ্ক আসে তাহলে এটা লোড নিয়ে নিবে। ঠিক আছে, আর যদি আসে তো আসলো, নর্মালি যদি চলে আসে। সো যদি ব্ল্যাঙ্ক আসে তখন এই জিনিসটা আপনাকে কয়েকবার রিপিটেডলি এরকম 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 করা লাগবে, দেন ওকে ছেড়ে দিবেন, ও লোড নিয়ে নেয় ওয়েলকাম স্ক্রিন। ঠিক আছে, এই। সো আমরা আজকে করব হচ্ছে, শুরু করব হচ্ছে মকআপ দিয়ে। সো মকআপ কি, কাকে বলে, এই জিনিসগুলো আমি আপনাদেরকে আগে বলে দেই। মকআপ হচ্ছে কোনো কিছুকে রিয়েলিস্টিক ভাবে প্রেজেন্টেশন করা। যেমন আমি এখানে দেখেন একটা ফ্লায়ার বানাইছি, এটা একটা মকআপ করা আছে, দেখেন এই যে সুন্দর করে প্রেজেন্ট করা, তারপরে এখানে একটার পর একটা দেয়া আছে, তারপরে এখানে একটা উপরে নিচে করা, এগুলোকে বলা হয় আপনার মকআপ। এই যে একটা বাঁকা হয়ে আছে, একটা নিচে এভাবে আছে, এগুলোকে বলা হয় মকআপ, কোনো কিছুকে রিয়েলিস্টিক ভাবে প্রেজেন্টেশন করা। আরো যদি ক্ল্যারিফাই করি, আমরা অনেক ধরনের যখন ডিজাইন করছিলাম, আমরা বিজনেস কার্ডের মকআপ দেখছিলাম, রাইট? মকআপ না লিখলেও হবে, ডিজাইন লিখলেও আসবে। সো এই যে এখানে দেখেন, অনেকেই দেখেন এখানটায় দেখে আপনার মনে হবে যেখানে অনেকগুলো বিজনেস কার্ড আছে। সো ডিজাইনার কি এগুলা প্রিন্ট করে তারপর ছবি তুলছে এরকম না, এটা হচ্ছে একটা 3D লুক দেয়া বা আপনার ভাব দেয়া, যাতে আপনার জিনিসটা দেখে একটা আইডিয়া করতে পারেন যে ডিজাইনটা প্রিন্ট করার পরে বা রিয়েল লাইফে কেমন দেখাইতে পারে। এটাকেই বলা হয় মকআপ করা, কোনো কিছুকে রিয়েলিস্টিক ভাবে প্রেজেন্ট করাকেই বলা হচ্ছে মকআপ। এবং এই মকআপ করতে গেলে আমাদের লাগবে হচ্ছে ফটোশপ। ঠিক আছে, সো ফটোশপ আমরা ব্যবহার করব। তার আগে, ফটোশপে যাওয়ার আগে আমি আপনাদের গ্রুপে দেখবেন একটা পোস্ট করছি এবং পিন করে দিছি পোস্টটা, এই যে এই পোস্ট, হ্যাঁ, ফ্রি মকআপ ওয়েবসাইট। তো এখানে আমি আপনাদেরকে কিছু ফ্রি মকআপের ওয়েবসাইটের লিংক দিয়ে দিছি, টোটাল এখানে 10টার মতো আছে I think। হ্যাঁ, 10টা লিংক আছে। তো এই 10টা ওয়েবসাইট থেকে মোটামুটি আপনি মকআপ ডাউনলোড করে নিতে পারবেন অনেকগুলা, যতগুলো আপনার লাগে। ঠিক আছে, সো আপনি কি করবেন, এখানে অনেক মকআপের ওয়েবসাইট আছে, যে কোনো মকআপ আপনি যেখান থেকে ইচ্ছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো আমরা যদি এখানে ক্লিক করি, দেখবেন আমার সামনে একটা নতুন ওয়েবসাইট ওপেন হবে। এই যে এটা হচ্ছে মকআপ ওয়ার্ল্ড। এখান থেকে চাইলে আপনি মকআপ ডাউনলোড করতে পারেন, যে টি শার্টের মকআপ আছে, মোবাইলের আছে, বক্সের আছে, হ্যাঁ, বিলবোর্ডের আছে, অনেক ধরনের মকআপস আপনি চাইলে এখানে দিতে পারেন। যে বালিশের, বালিশের না, এটা চিপসের মকআপ, চিপসের প্যাকেট। সেখান থেকে আপনি মকআপ চাইলে ডাউনলোড করে নিতে পারেন। হুম। যেমন আমরা যদি এখান থেকে একটা মকআপ ডাউনলোড করি, ধরেন আমরা হচ্ছে একটু খুঁজি বা সার্চও করতে পারি, ধরেন আমরা এখান থেকে বিজনেস কার্ডের একটা মকআপ ডাউনলোড করি, বিজনেস কার্ড। ওকে, ডান। সো আমরা হচ্ছে বিজনেস কার্ডের মকআপ, যেমন এইটা খারাপ না, হ্যাঁ এটাও খারাপ না, এটাও সুন্দর মকআপ। সো এই মকআপ খুঁজবেন কিরকম, যেগুলোর ব্যাকগ্রাউন্ড সিম্পল এন্ড আপনার ডিজাইনটা ফোকাস হবে বেশি, এই ধরনের মকআপ খুঁজে বের করবেন।
এই ধরনের হিজিবিজি ব্যাকগ্রাউন্ড, তারপরে এই যে এগুলা 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 বের করবেন না, সিম্পল মকআপ পিক করবেন, এগুলা না হিজিবিজি না, সহজ এবং সিম্পল মকআপ যেগুলো দেখতে সুন্দর লাগবে প্লাস আপনার ডিজাইনটা ফুটে উঠবে এই টাইপের। সো আমি এটাকে নিলাম, এটাতে ক্লিক করলাম, এই যে এখানে আমাকে ডাউনলোডের অপশন কোথায় বলতেছে দেখেন, ফ্রি ডাউনলোড এখানে বলছে, ক্লিক করি দেখি ও কোন ওয়েবসাইটে নিয়ে যায় আমাকে। না, 3 মিনিট 2-3 সেকেন্ড ওয়েট করেন, নতুন আরেকটা ওয়েবসাইটে আমাকে নিয়ে আসবে। এই যে ওকে, এখানে একটা বাটন আছে ডাউনলোড ফর ফ্রি, ক্লিক করেন। আচ্ছা, এখানেও আবার ইমেল অ্যাড্রেস আছে। সো অনেক ওয়েবসাইটে কিন্তু এরকম ইমেল চাইতে পারে, হ্যাঁ, কারণ মকআপ গুলো কিন্তু ফ্রিতে দিবে না, আপনার কাছ থেকে একটা ডেটা কালেক্ট করবে। সো আমি এই ইমেল অ্যাড্রেস দিয়ে করতে চাচ্ছি না, এটাকে করবো না, তাহলে অন্য কিছু ডাউনলোড করি। সো এই মকআপটা দেখি, এটাও সিম্পল আছে, এটাকে ক্লিক করে দেখানে কই নিয়ে যায় আবার। মকআপ কিন্তু আপনাকে একটু টাইম নিয়ে ডাউনলোড করে খুঁজে খুঁজে বের করতে হবে সুন্দর মকআপ। মকআপ একটু টাইম লাগে খুঁজে বের করতে। এই যে অ্যান্থনি বয়েড, এই ওয়েবসাইটটা ভালো। হ্যাঁ, এই মকআপটা আমরা ডাউনলোড করে নিই। ডাউনলোড করতে এখানে ইজিলি পারবেন, এখানে সাইজ দিয়ে দিচ্ছে 72 এমবি, 72 এমবির ফাইল। ডাউনলোডে ক্লিক করলে দেখেন ইজিলি ডাউনলোড হয়ে যায়। তো কিছু কিছু ওয়েবসাইট আপনাকে ইমেল অ্যাড্রেস চাবে, আবার কিছু কিছু ওয়েবসাইট আপনাকে ফ্রিতেই ডাউনলোড করতে দিয়ে দিবে। তো এই হচ্ছে আপনার ডাউনলোড 72 এমবির, ওর ডাউনলোড হতে থাক, ঠিক আছে। ওর আপাতত ডাউনলোড হোক, আমরা যাই আমাদের ফটোশপে। সো এরকম আমি কিন্তু আপনাদের আরো অনেক ওয়েবসাইট দিছি, আপনারা ঘুরে 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 দেখবেন, আর এখান থেকে অনেক ওয়েবসাইট আছে, অনেক সুন্দর সুন্দর মকআপ পাওয়া যায়। আপনাকে একটু খুঁজতে হবে, আপনি যেই মকআপ চাচ্ছেন ওই মকআপ দিয়ে সার্চ করুন। ফ্লায়ারে চলে ফ্লায়ার, পোস্টার চলে পোস্টার, বিলবোর্ডে চলে বিলবোর্ড, মোবাইলে চলে মোবাইল, ল্যাপটপ চলে ল্যাপটপ, সার্চ করবেন। এটা সার্চ করলে আপনি অনেক মকআপস পাবেন যেগুলো আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এইখানে 10টা ওয়েবসাইট আছে, কাজে লাগাবেন। হ্যাঁ, আচ্ছা, ওটা আপাতত ডাউনলোড হতে থাক, আমরা ফটোশপে আসি। ফটোশপে আসার পরে আমরা যেহেতু প্রথমবার ফটোশপ যদি অন করেন, কিছু সেটআপ আপনাকে ঠিক করে নিতে হবে। সো ওপেন করার পরে আমরা এখান থেকে জাস্ট ক্রিয়েট নিউ ফাইলে যাই, আমরা যে কোনো একটা ডকুমেন্ট বানাই, যে কোনো, কোনো সমস্যা নাই, কি সাইজ হচ্ছে হোক কি না হচ্ছে হোক এটা নিয়ে মাথা ঘামাবেন না, জাস্ট সিম্পলি ক্রিয়েট এ ফাইল। ফাইল ক্রিয়েট করলে আপনার ইন্টারফেসটা চালু হবে, ঠিক আছে। তো এখন আমারটা দেখেন যেভাবে আছে, আপনাদেরটাও এরকম সাজায় নিবেন। আমারটা কিন্তু এলোমেলো নাই, এই এলোমেলো যাতে না থাকে, আপনারা আপনাদের ইন্টারফেসটা গুছায় নেবেন। নর্মালি আপনাদের ইন্টারফেস এত ক্লিয়ার আসবে না, আপনাদের এইখানে ডান পাশে এরকম হিজিবিজি আরো অনেক কিছু আসতে পারে। হুম, তারপরে প্রপার্টিস প্যানেল এখানে ঢুকাই দিতে পারি আমরা, এই যে এরকম। তারপরে আপনার হয়ে গেল ইয়াটা ন্যাভিগেটর। সো এরকম অনেক প্যানেলস আসতে পারে আপনার ডান পাশে, হিজিবিজি বহুত কিছু। সো আপনি কি করবেন, এগুলারে সবগুলারে ক্লিন করবেন। ক্লিন করবেন কেমনে, যে ট্যাব গুলা যদি আসে এরকম, এর উপর রাইট ক্লিক করে ক্লোজ ট্যাব গ্রুপ দিবেন, ক্লোজ করে দিবেন সবগুলা। এটারেও রাইট ক্লিক ক্লোজ ট্যাব গ্রুপ, রাইট ক্লিক ক্লোজ ট্যাব গ্রুপ। শুধুমাত্র ডান পাশে এই প্যানেলটা রাখবেন, লেয়ার্স নামে একটা প্যানেল দেখতে পারতেছেন, এই লেয়ার প্যানেলটা রাখবেন। যদি ভুল ক্রমে এটাও বন্ধ হয়ে যায়, তখন আপনি কি করবেন, উইন্ডো থেকে লেয়ার প্যানেলটা নিয়ে আসবেন। এই যে উইন্ডো থেকে লেয়ার, এই যে ওই প্যানেলটা আবার চলে আসবে। শুধুমাত্র লেয়ার প্যানেলটা রাখবেন এবং এটাকে বড় করে রাখবেন, কারণ আমরা ফটোশপে সবকিছু লেয়ার নিয়ে কাজ করব। সো ফটোশপে লেয়ারের প্যানেলটা থাকা খুব জরুরি। এই লেয়ার প্যানেলটা রেখে বাদ বাকি সব কিছু ট্যাব আছে যা আছে সব ট্যাব ক্লোজ করে দিবেন, আপনার ইন্টারফেসটা এরকম তৈরি হয়ে যাবে। দ্যাটস ইট। ইন্টারফেসটা এরকম তৈরি হয়ে যাওয়ার পরে আপনি আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে এখান থেকে এই যে আমরা দেখতে পাবেন এখানটায়, এটাকে বলতেছে মুভ টুল, এই যে উপরের এটা, সেটাই হচ্ছে সিলেকশন টুল। নিবেন, সিলেক্ট করার পরে উপরে দুইটা টিক চিহ্ন আছে দেখেন, অটো সিলেক্ট আর শো ট্রান্সফর্ম কন্ট্রোলস, এই দুইটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন। অটো সিলেক্ট এন্ড শো ট্রান্সফর্ম কন্ট্রোলস, এই দুইটাতে মাস্ট বি টিক চিহ্ন দিয়ে নিবেন, ঠিক আছে। সো ফটোশপের দুইটা কাজ করে নেবেন। প্রথমে যা আছে এখানে ডান পাশে হাবিজাবি এক্সটেনশন প্যানেল সব বন্ধ করে দিবেন, শুধুমাত্র লেয়ার প্যানেলটা রাখবেন। যদি খুঁজে না পান এখানে লেয়ার প্যানেল, এই যে উইন্ডো থেকে লেয়ারটা নিয়ে আসে, লেয়ার প্যানেলটা ডান সাইডে রাখবেন। সিলেকশন টুল নিয়ে উপরে অটো সিলেক্ট এন্ড শো ট্রান্সফর্ম কন্ট্রোলসটা টিক চিহ্ন দিয়ে রাখবেন। দ্যাটস ইট, এটা হচ্ছে আপনার সেটআপ, আর কিছু করার প্রয়োজন নাই। বুঝতে পারছেন এতটুকু সবাই? হ্যালো, জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া। আচ্ছা, so আমরা যেটা ডাউনলোড করলাম এটা এই যে এখানে ডাউনলোড হয়ে গেছে। সো আমার এখানটায় দেখেন এটা ডাউনলোড হয়েছে আপনার জিপ ফাইল আকারে। আর জিপ কই গেল, এটা ফোল্ডারটা কই, এই যে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়েছে। আপাতত আমি এটাকে এখান থেকে ডেস্কটপে নিয়ে যাই, নাহলে খুঁজে পাবো না, আমি ফাইল হারায় যাবে। এই যে আমার ফাইলটা কাট করে বাইর করে আনছি, কারণ ডাউনলোডের মতো অনেক ফোল্ডার ফাইল তো খুঁজে পাবো না।
এই যে জিপ ফাইল আকারে ডাউনলোড হচ্ছে, আই থিঙ্ক আপনারা জিপ ফাইল চিনেন। জিপ ফাইল চিনেন না এমন কেউ আছেন? কারণ ফন্টসও জিপ ফাইল আকারে আসে, সফটওয়্যারটাও জিপ ফাইল আকারে ছিল আপনাদের। জিপ ফাইলকে কি করতে হয় বলুন তো? এক্সট্রা করতে হয়। সো রাইট ক্লিক করে কি করবেন, এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করে নিলে আপনি ভিতরে ফোল্ডার পাবেন, মকআপের ফোল্ডার। এই যে এক্সট্রাক্ট হয়ে গেছে, এই যে ফোল্ডার পেয়ে গেছেন। ফোল্ডারটা ওপেন করলে আপনি এখানে দেখতে পারেন অনেক সময় এরকম দুইটা ফোল্ডার আসতে পারে। মাউথপিসটা মিউট করেন কাইন্ডলি, কথা বলা শেষ হয়ে গেলে মাউথপিস মিউট করবেন। কার থেকে নয়েজ হইতেছে দেখেন। সো ফাইল ওপেন করার পরে আপনারা এরকম দুইটা ফোল্ডার পাইতে পারেন। একটা দেখবেন লেখা আছে ম্যাক ওএস এক্স, একটা হচ্ছে বিজনেস কার্ড। সো ম্যাক ওএস এক্স ওপেন করবেন না, আমরা নরমাল এই ফোল্ডারটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এর মধ্যে দেখবেন দুইটা ফাইল বা একটা ফাইল পাবেন, যেটার নাম হচ্ছে দেখবেন পিএসডি ফাইল আসবে, mockup.psd, ফটোশপ ফাইল। হ্যাঁ, এটাকে ডাবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করলে আপনার মকআপের ট্যাবটা ওপেন হয়ে যাবে। নরমালি এই সব সেটিংস ঠিক করা থাকলেই হবে। সো নরমালি এই ইন্টারফেস থাকবে, আপনি মকআপের ট্যাবের এই যে ট্যাব বলছে মকআপের যে ফাইলটা, এর উপর ডাবল ক্লিক করবেন, মকআপটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই মকআপ ওপেন হয়ে যাওয়া পর্যন্ত আপনাদের কোনো কষ্ট হবে না। ঠিক আছে, এর পরের জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, নাহলে কিন্তু আপনি মকআপ করতে পারবেন না। জিনিসটা খুব সোজা, বাট একটু বুঝতে পারলেই হবে। আর প্রত্যেকটা মকআপ ফাইল প্রত্যেকটা এক এক রকমের হবে, কারণ এক একটার ডিজাইনার এক এক রকম, এক একজন এক এক ভাবে বানাইছে। সো আপনাকে জাস্ট লেয়ার প্যানেলটা একটু ভালো মতো বুঝতে হবে যে লেয়ারে কোন লেয়ারে কি হচ্ছে। আপনি যদি ডান পাশের লেয়ার প্যানেলে আসেন, তাহলে দেখবেন এই মকআপ ফাইলের মধ্যে কি কি লেয়ার। তার আগে কিন্তু আমি আগেই বলে দিচ্ছি, যা কিছু আছে ক্লিন করে নেবেন। আর এখান থেকে এই দুইটাতে টিক চিহ্ন দিয়ে রাখবেন, অটো সিলেক্ট আর শো ট্রান্সফর্ম কন্ট্রোলস, এই দুটাতে সিলেকশন টুল নিলে এই দুটো আসবে আপনাদের। ঠিক আছে, ওকে। সো লেয়ার প্যানেলে যখন আপনি আসবেন, এখানে আপনি এরকম এই আকারেও দেখতে পারেন, ফাইল আকারে, ফোল্ডার আকারে। দেখছেন, এটাকে ফোল্ডার আকারে মানে ফটোশপ এটা গ্রুপ করা আছে, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এই দুটো ফোল্ডার। সো আপনি ফোল্ডার ওপেন করলে দেখবেন এই গ্রুপের মধ্যে এই দুটো ফাইল আছে, এই গ্রুপের মধ্যে এই ফাইলগুলো আছে। দেখেন, সো আপনি এখানে দেখতে পারবেন কোন ফাইলের মধ্যে কোন ফাইল আছে। ঠিক আছে, সো বিজনেস কার্ডের যে লেয়ারটা দেখতেছি আমরা, এটাকে ওপেন যদি করি, তাহলে এখানে দেখবেন লেখা আছে এইরকম একটা লেয়ার, টপ এডিট দিস, আর এটা বটম এডিট দিস। দেখছেন, সো এইরকম লেয়ারের নাম খুঁজে বার করবেন। প্রত্যেকটা লেয়ারে কিন্তু সেম হবে না, প্রত্যেকটা মকআপে সেম নাম থাকবে না। এটাতে আপনার যেমন লেখা আছে এডিট দিস, মানে ও বলতেছে এটাকে এডিট করতে হবে। সো প্রত্যেকটা মকআপের লেয়ারে আপনি অ্যাটলিস্ট একটা আইডিয়া করে দিবে আপনাকে, বা একটা কিছু লিখে দিবে যাতে আপনি বুঝেন যে ওটাকে এডিট করতে হবে। যেমন এখানে লেখা আছে এডিট দিস, কেউ বলতে পারে প্লেস ইওর ডিজাইন হিয়ার, পুট ইওর ডিজাইন হিয়ার, আবার কেউ বলতে পারে এডিট মি, অথবা লেখা থাকতে পারে প্লেস ইওর আর্ট ওয়ার্ক হিয়ার, বা ইওর আর্ট ওয়ার্ক হিয়ার, ইওর ডিজাইন হিয়ার। এই কথাগুলো লেখা থাকতে পারে। মানে এক কথায় আপনার লেয়ারের উপর যদি আপনি দেখেন এরকম এডিট করা টাইপের কথা লেখা আছে, তার মানে এই দুইটা লেয়ারই আপনাকে এডিট করতে হবে, আর কোনো কিছু এডিট করতে হবে না। সেই দুইটা লেয়ারে যখন খুঁজবেন, আপনি লেয়ার খুঁজবেন, অনেক সময় সামনেই চলে আসে, নইলে অনেক সময় এরকম ফোল্ডার ওপেন করতে হয়। ড্রপ ডাউন এই তীরের উপর ক্লিক করলে ফোল্ডার বা গ্রুপটা খুললে দেখতে পারবেন এর ভিতর কোথায় কোন লেয়ার আছে। দেখেন, ঠিক আছে। আমরা বিজনেস কার্ডের গ্রুপটা খুললে দেখতে পাচ্ছি এখানে এডিট করতে বলতেছে এই দুইটা লেয়ার। যখন আপনি কোনো লেয়ার এডিট করবেন, ওই লেয়ারের বাম পাশে এই জায়গায় থাম্বনেইল বলা হয় এটাকে, লেয়ারের থাম্বনেইল। এই থাম্বনেইলের এই জায়গাটায় ছোট্ট একটা কাগজের মতো দেখতে পাচ্ছেন আইকন, এই কাগজের মতো আইকনটা দেখতে পাচ্ছেন না, এটাকে বলা হয় স্মার্ট অবজেক্ট থাম্বনেইল। স্মার্ট অবজেক্ট ওই যে লেখা আসছে দেখেন, দেখাই, এই ছোট্ট পিচ্ছি থাম্বনেইলটাকে বলা হয় স্মার্ট অবজেক্ট থাম্বনেইল। আপনাকে কি করতে হবে, এই স্মার্ট অবজেক্ট থাম্বনেইলের উপর ডাবল ক্লিক করতে হবে। যখন আপনি এর উপর ডাবল ক্লিক করবেন, তখন দেখবেন আপনার যেটা মকআপের ফাইলটা ওইটা আলাদা একটা ট্যাবে ওপেন হয়েছে, আর ডিজাইনের ট্যাবটা আলাদা একটা ট্যাবে চলে আসছে। ঠিক আছে, এটাই স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করার পরে আসছে, কিন্তু মকআপ কিন্তু এটা স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করার পরে এই ট্যাবটা আমার ওপেন হয়েছে। ঠিক আছে, এবার এই জায়গাটায় আপনি যে ডিজাইন বসাবেন এইটাই আপনার মকআপে আসবে। যেমন আমরা এখানতে একটা ডিজাইন বসাই, এখন আমার কাছে বিজনেস কার্ডের ডিজাইন ওরকম করা নাই, করা আছে, খোঁজা লাগবে। আপনাদের এখান থেকে একটা নিয়ে আসি, আপনাদের এখান থেকে খুঁজে ইজি হবে। আপনাদের এখানে বিজনেস কার্ড যদি কারো থাকে আমি একটা উঠাই নিয়ে দেখাচ্ছি। এটাকে আমরা সেভ করে নিলাম, সেভ ইমেজ, এটাকে সেভ করি। এর এটার ফ্রন্ট পার্টটা কই আছে, এটাকেও আমরা সেভ করে নিলাম, ডান।
সো এটা হচ্ছে আমাদের ডিজাইনের ফাইল, যেটা ছবি আকারে আমরা সেভ করছিলাম এই দুটো, ঠিক আছে। এই দুটোকে করতে হবে আমাদের মকআপ, এই যে এই দুটো, তো এই দুটোকে আমরা মকআপ করব এবং এই দুটো ডিজাইনটা বসাতে হবে আমাকে কোথায়, আমাদের এই যে স্মার্ট অবজেক্টের ট্যাব এটাতে। সো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, ঠিক আছে। তো আমরা এখানটা ফ্রন্ট পার্টের ডিজাইনটা কেন বসাবো, সো কি করবেন, ফাইল, এখানে আসার পরে দিবেন হচ্ছে আপনার প্লেস এমবেডেড, ছবিটাকে নিয়ে আসবো, ডেস্কটপে রাখছি আমরা, এই যে প্রথম পার্টটা ফ্রন্ট পার্টটা দিলাম, প্লেস করে দেন, এই যে বসে গেছে, দেখছেন। সো ডিজাইন যদি সাইজ মতো বসে যায় ভেরি গুড, যদি না বসে আপনাকে একটু একটু এভাবে মিলাই দিতে হবে। অনেক সময় কিন্তু এরকম নাও বসতে পারে, এরকমও হইতে পারে, ঠিক আছে। সেটাকে মিলাবেন কেমনে, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন, আর এই শো ট্রান্সফর্ম কন্ট্রোলস এই দুটো টিক 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 চিহ্ন দিয়ে রাখবেন, অটো সিলেক্ট এন্ড শো ট্রান্সফর্ম কন্ট্রোল দিয়ে রাখলে আপনি এই বাউন্ডিং বক্স দেখতে পারবেন। এন্ড দেন আপনি এটাকে সুন্দর করে শিফট ধরে অ্যাডজাস্ট করে এখানে বসাই দিবেন, যদি না মিলে মিলাই দিবেন, ঠিক আছে। আবার যদি ধরেন সম্পূর্ণটা মিলছে এতটুকু মিলে নাই, হ্যাঁ, তো এটাকে সামান্য একটু স্ট্রেচ করে মিলাই দিবেন যাতে চ্যাপটা না মনে হয়। ডিজাইন যদি চ্যাপটা হয় তাহলে কিন্তু ওই মকআপ ব্যবহার করা যাবে না। এখন আপনার ডিজাইনটা কোনোভাবে আপনার মকআপের সাইজ অনুযায়ী মিলতেছে না, কিন্তু আপনি ওটাকে টানে হেঁচড়ে এভাবে করে মিলাইছেন, ডিজাইন কিন্তু চ্যাপটা হয়ে যাবে, দেখতে লাগবে বাজে। এই জন্য যতটুকু মিলানোর পর টানা হেঁচড়া করা যায় করবেন, বাট ডিজাইন যাতে চ্যাপটা মনে না হয়। আমরা অ্যাডজাস্ট করে দিলাম, দেওয়ার পর আমরা যে ছবিটা আনলাম, আনার পর এখানে টিক চিহ্ন দিয়ে আপনাকে কনফার্ম করে দিতে হবে, তাহলে ওই ডিজাইনটা আপনার ফাইলে বসে যাবে। বসে গেছে। এবার এটাকে আমরা কি করব, কন্ট্রোল এস দিয়ে সেভ করব। এখন আমরা সেভ করতেছি কোনটা, ডিজাইনের ট্যাবটা সেভ করতেছি নাকি স্মার্ট অবজেক্টের ট্যাবটা সেভ করতেছি, বলেন তো। সেভ করতেছি কোনটা, স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট। সো আমরা কিন্তু স্মার্ট অবজেক্টের ফাইল যেটাতে ছবি এনে বসালাম এটা সেভ করব। সেভ করার আগে আপনার এখানে একটা জিনিস দেখবেন, যদি আপনার এরকম মানে ছবি আনছেন, তারপরে অনেক সময় এরকম হইতে পারে ছবি দেখা যাচ্ছে না, বা আপনার ডিজাইনটা আনছেন বাট ডিজাইনটা দেখা যাচ্ছে না, সেখানে লেয়ার দেখবেন যে আপনি যে ছবিটা আনছেন ওটা হচ্ছে এই লেয়ারটা, ঠিক আছে। আপনার ছবির লেয়ার বাদ দিয়ে বাদ বাকি যত লেয়ার আছে ওইগুলাকে আপনি চাইলে চোখ বন্ধ করে দিয়ে হাইড করে দিতে পারেন, এই যে হাইড আনহাইড করা যায়, চোখ বন্ধ করে আর খুলে হাইড করে রাখতে পারেন, কিংবা আপনার ছবির লেয়ারটা বাদ দিয়ে বাদ বাকি যা আছে সব লেয়ার ডিলিট করে দিতে পারেন। এটাই বেস্ট প্রিফারেবল, ইজি। আপনার ডিজাইনটা আনবেন, বাদ বাকি যত লেয়ার আছে সব ডিলিট করে দেবেন আপনার ডিজাইনটা বাদ দিয়ে। আপনার ডিজাইনটা শুধু রাখলাম, এবার এখানে সেভ করে দিলাম, ডান। স্মার্ট অবজেক্ট সেভ করছে, এই ট্যাবটার আর প্রয়োজন নাই, যে ক্রস চিহ্নতে ক্লিক করে এই ট্যাবটা বন্ধ করে দেন। আপনার ওইখানে দেখেন ডিজাইনটা বসে গেছে, দেখেন, দেখছেন, বুঝলেন এটা কি করলাম আমরা এখানটায়। সেম ভাবে সেকেন্ড স্টেপ আবার একই কাজ, দেখেন এখানে আমরা এবার বটম পার্ট অর্থাৎ ব্যাক পার্টটাকে এখানে মকআপ করব। এই যে লেয়ারটা লেখা আছে বটম, এডিট করতে বলতেছে, এটা স্মার্ট অবজেক্টের উপর আমাদের কি করতে হবে, ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে আমরা কি করতে পারবো, আমরা এখানে যদি ডাবল ক্লিক করি নতুন একটা ট্যাব ওপেন হবে। এবার আমরা এখানে আমাদের ব্যাক পার্টটা বসাই দিব। সো আমরা নিয়ে আসি ফাইল, প্লেস এমবেডেড, এখান থেকে আমরা ব্যাক পার্টটাকে নিয়ে আসলাম, প্লেস করে দিলাম। যদি নিজে নিজে খুব ভালো জায়গা মতো মিলে যায় তো ভালো, যদি না মিলে আপনাকে টানা হেঁচড়া করে একটু মিলাইতে হবে, বাট টানা হেঁচড়া করার সময় মনে রাখবেন যাতে ডিজাইন চ্যাপটা না হয়। যদি আপনি আপনার মকআপে জোরপূর্বক ডিজাইন মিলাচ্ছেন, ওর সাইজ মতো মিলতেছে না, বাট আপনি জোরাজোরি করে মিলাচ্ছেন, তখন আপনি দেখতেছেন আপনার ডিজাইন চ্যাপটা হয়ে যাচ্ছে, তাহলে ওই মকআপ ব্যবহার করবেন না, ঠিক আছে। বসাই দিলাম, বসাই দেওয়ার পর টিক চিহ্ন দিয়ে কনফার্ম করে দিলাম। আপনার ডিজাইনের ছবিটা যেটা আছে এটা রেখে বাদ বাকি লেয়ার যা আছে ডিলিট করে দিতে পারেন। আমি এই ক্ষেত্রে ডিলিট করে দিচ্ছি, বা হাইডও করে দেওয়া যায়, চোখ বন্ধ করে দিলে হয়ে যায়। আমি আপাতত ডিলিট করে দিচ্ছি এবং এখানে যা আছে এবার সেভ করে দিচ্ছি আমাদের স্মার্ট অবজেক্টটা। করে দিলে আমি এই ট্যাবটার আর প্রয়োজন নেই, বন্ধ করে দিলে আপনি দেখবেন আপনার দুইটা ডিজাইন উপর নিচে মকআপ হয়ে গেছে। এইবার আপনি এটাকে ছবি আকারে সেভ করে নেবেন, ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লেগেসি। আমরা ডেস্কটপে সেভ করে নিচ্ছি। রেজুলেশন বাড়ানোর প্রয়োজন নাই, অলরেডি অনেক ভালো রেজুলেশন আছে, আপনি চাইলে এখান থেকে পার্সেন্টেজটা বাড়াই নিতে পারেন। হ্যাঁ, সেম ইলাস্ট্রেটরে সেভ করার মতো পার্সেন্টেজ বাড়াই নিতে পারেন, তবে আমি বাড়াচ্ছি না কারণ মকআপের সাইজ যথেষ্ট ভালোই আছে এখানে। অবশ্যই এখানে ফরম্যাট আপনারা জেপিজি হাই ফরম্যাটে সেভ করে নেবেন। ফরম্যাট জেপিজি হাই মাস্ট বি মেনশন করে দিচ্ছি, জেপিজি হাই করে নেবেন। হ্যাঁ, পার্সেন্টেজ বাড়ানোর প্রয়োজন নাই, চাইলে আপনি বাড়াইতে পারেন। ম্যাক্সিমাম রেজুলেশন, হ্যাঁ, ওই যে আমরা যেভাবে ইলাস্ট্রেটর সেভ করি করতে পারেন, বাট যেহেতু মকআপ ফাইল অলরেডি দেখতেছি আমি অনেক বড়, সো আমার আর প্রয়োজন হচ্ছে না, আপনি চাইলে করে নিতে পারেন, ঠিক আছে। দেন আমরা এটাকে জেপিজি ফরম্যাটে সেভ করে নিচ্ছি, ডেস্কটপে সেভ। আমাদের বিজনেস কার্ডের মকআপ আমরা যদি যাই তাহলে দেখবেন আমাদের বিজনেস কার্ডের মকআপ ডান। আমরা যদি ওপেন করি
এই দেখেন আমাদের মকআপ বিজনেস কার্ডের হয়ে গেছে। বুঝছেন মকআপটা কেমনে করি আমরা? জি ভাই। জি ভাই। সবাই বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে আমি এখানে দেখাই। ফাইবার লিসা লিসা, এই যে লিসা, এই যে এই যে আচ্ছা, একটা লোগোর মকআপ করে দেখাই আপনাদেরকে, কারণ লোগোর মকআপটা একটু মানে বুদ্ধি খাটাতে হবে আপনাদের, কারণ এখানে একটা বিষয় আছে। সেম আপনারা এই ওয়েবসাইট থেকে কই গেল, ওই ওয়েবসাইটে পিন করা আছে, ওখান থেকে আপনারা মকআপ ডাউনলোড করে নিতে পারেন। কি বলে যে ওয়েবসাইট যেগুলো আছে ডিসকাশন এই যে এখানে দিয়ে দিছি, মকআপ ডাউনলোড করে নেবেন লোগোর মকআপও আমি একটা জিনিস, লোগোর মকআপ আমি একটা জিনিস বলে দিই, দেখেন এখানে আবার আপনারা ঝামেলা করবেন। কিছু কিছু লোগোর মকআপ আছে 3D হয়, আমরা যদি এখানে সার্চ করি ধরুন করছে লোগো মকআপ এই যে, তাহলে আপনি দেখবেন কি হলো সার্চ হয় না কেন, ও আচ্ছা ইন্টার দিনে, আচ্ছা তার ইন্টার দিনে দেখেন। তো আমি এখানে একটা জিনিস দেখাই দিই আপনাদের, এই ধরনের মকআপ, এই যে হাতে ধরে আছে, এই যে মোবাইল টিপতেছে, তারপরে এই যে ব্যাকগ্রাউন্ডে হিজিবিজি, এই যে এগুলা এগুলা কিন্তু দিবেন না, আমি আগেই বলতেছি ক্লিন সিম্পল মকআপ ব্যবহার করবেন। ক্লিন সিম্পল, এই যে হাতে ধরে আছে এই সেই এইসব মকআপ নিবেন না, ক্লিন রাখবেন, ঠিক আছে? আমরা হচ্ছে লোগোর মকআপ দেখি। এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই, যেমন দেখেন এই যে এটা হচ্ছে 3D মকআপ, আপনি লোগো দিলে ওটা 3D বানায় দিবে। তারপরে এটা আরেকটা মকআপ দেখেন, এই দুটো মকআপ একটু অড, কেন অড এখানে দেখেন। এটার নাম বলছে কি স্টোর ফ্রন্ট ফেস্ট ফেসড লোগো মকআপ, ভালো কথা। এখানকার মকআপটা হবে আপনার এরকম, আমরা দেখি না ওয়ালের উপর লেখা আর মানে লেখা লোগো কোম্পানির নাম লেখা রাখে, এই টাইপের হবে। এখন এই লোগোটার মধ্যে দেখেন আপনার 3D এফেক্টস আনার জন্য সিলভার কালার করছে, ঠিক আছে? এখন আপনি যদি এখানে আপনার লোগো দিয়ে মকআপ করেন, আপনার লোগো কিন্তু সিলভার কালারের তৈরি হয়ে যাবে, কারণ এটা 3D মকআপ। সেম গোজ ফর দিস ওয়ান, এখানে কি বলছে ফ্রি গোল্ড অন ব্ল্যাক লোগো মকআপ। আপনি যেই লোগোই বসান না কেন, ওই লোগোটার কালার কি হয়ে যাবে বলুন তো? গোল্ড হয়ে যাবে, কারণ এই লোগোটাই বানাইছে গোল্ড, আপনার কি বলে, আপনার এটাকে কি বলে, আরে গোল্ড ফয়েল। হ্যাঁ, এই লোগোটার মানে এই মকআপটার থিমই হচ্ছে গোল্ড ফয়েলের ব্যবহার করে লোগো বানানো, মকআপ করা। এখানে আপনি যেই কালারেরই মকআপ দেন না কেন, এটা কিন্তু গোল্ড দেখাবে। আবার সেম গোস ফর 3D, এরকম 3D মকআপ যখন নিবেন কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো এখানে একটু মাথায় রাখবেন। যেমন আরো কিছু আছে, যেমন এই যে এটা, আপনি যাই বসান না কেন এই লোগো কিন্তু 3D করার চক্করে কালার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সো একটু সাবধানে লোগো চুজ করবেন, কারণ 3D মকআপ নিলে কিন্তু আপনার লোগোর মকআপ নষ্ট হয়ে যাবে। সো আমি বলবো কিরকম মকআপ নিতে, এই যে এই টাইপের মকআপ সিম্পল, তারপরে এই যে এইটা, তারপরে হচ্ছে আপনার এই যে এইটা দেখেন, এই ধরনের মকআপ ডাউনলোড করবেন, ক্লিন সিম্পল। এখানে আপনার ডিজাইনের কালারও দেখা যাবে, মকআপও হবে। বাট 3D নিবেন, তারপর গোল্ড ফয়েল দেয়া নিবেন, তারপরে এই যে এই জায়গায় আপনার এমবোস করা মকআপ, এখানে আপনি যাই লোগো বসান এরকম এমবোস টাইপ দেখা যাবে, প্রেসড মকআপ বলা হয় আর কি, প্রেসড। তো এই ধরনের মকআপ চুজ করলে আপনার লোগোর কালার কিন্তু আর সেম থাকবে না, লোগোর কালার চেঞ্জ হয়ে যাবে। সো বুঝে শুনে মকআপ ডাউনলোড করবেন। এইটা নিতে পারেন, এই যে সাদা কাগজের উপর মকআপ, ঠিক আছে? সো মকআপ চুজ করার সময় লোগোর ক্ষেত্রে একটু সাবধান, কারণ 3D মকআপ নিলে লোগোর কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। সো আমি মকআপ ডাউনলোড করতেছি না, আমি আপনাদেরকে জাস্ট আমার কাছে ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করে টাইম নষ্ট করবো না, আমি এখান থেকে একটা দেখাই দিই। ডাউনলোড করে ফাইলগুলো এরকম আমার মতো জমা রাখবেন, নাহলে কিন্তু বারবার আপনাকে লোগোর মকআপ মানে মকআপ খুঁজে বেড়াতে হবে। আর এক মকআপ বারবার ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আমরা এই যে লোগোর মকআপটা এখানটায় ওপেন করছি। এখন এখানে ওপেন করার পরে এখানে আরেকটা রিয়াকশন দেখতে পাবেন আপনি, বললাম এক একটা মকআপ এক এক রকম, সো বি কেয়ারফুল। এখানে দেখেন ও বলতেছে এই লেয়ারে কি বলছে, ডিলিট দিস লেয়ার। এখন দেখেন আপনি যদি লেয়ারের উপর এটা থাকে তাহলে কি আপনি দেখতে পারবেন আপনার ডিজাইনটা? পারবেন না। সো এটাকে আপনি কি করবেন, সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট চাপ দিবেন, ডিলিট হয়ে যাবে। বাট ডিজাইন কই, ডিজাইনটা দেখা যাচ্ছে না কেন? কারণ ডিজাইনটার এখানে দেখেন আপনার চোখটা বন্ধ করা আছে, অর্থাৎ এখানে একটা চোখ থেকে হাইড করা আছে, আনহাইড করেন। এই হচ্ছে আপনার লোগোটা, এখানে আপনি এখন মকআপটা দেখতে পারবেন, এটা হাইড করা ছিল। সো একটু লেয়ার গুলা দেখবেন কি করা আছে, হাইড আনহাইড করে দেখবেন। আচ্ছা, ভালো কথা, লোগোর মকআপ করতে হবে, তার আগে আমাকে লোগো তো সেভ করতে হবে, রাইট?
আমার ক্লায়েন্টের লোগো হচ্ছে দাঁড়ান, একটা লোগো ধরেন আমরা বানাইছি 500 বাই 500 পিক্সেলের। ওকে, সো এটা হচ্ছে আমার ক্লায়েন্টের জন্য করা লোগো, ধরে নেন এটা আমার ক্লায়েন্টের একটা, আরে আনগ্রুপ হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা ক্লায়েন্টের জন্য বানাইছি লোগো। এখন লোগোটা যখন আপনারা সেভ করবেন, আমরা কিন্তু কি বলছি আপনাকে জেপিজি আকারে সেভ করতে। এখন জেপিজি লোগোর পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু কি হয় না বলেন তো, ট্রান্সপারেন্ট হয় না। এখন ব্যাকগ্রাউন্ডের পিছনে যদি আপনি কোনো কালার রাখেন, ওটা কিন্তু মকআপেও চলে আসবে। ঠিক আছে, সো লোগো পিএনজি আকারে সেভ করবেন, ট্রান্সপারেন্ট করার জন্য পিএনজি আকারে সেভ করবেন। মনে রাখবেন লোগোটার নিচে যাতে এখানে কোনো ব্যাকগ্রাউন্ড শেপ বা কিছু না থাকে, এটা কিন্তু ক্লিন আর্টবোর্ড, আমি কোনো শেপ টেপ তৈরি করি নাই। সো লোগোর নিচে যাতে কোনো শেপ বা কোনো কিছু না থাকে, ক্লিন আর্টবোর্ড থাকে। ঠিক আছে, এবার যখন আমরা এটাকে সেভ করব, ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব লেগেসি, এখান থেকে আপনি যখন এখানে জেপিজি ভার্সন দিচ্ছেন, তখন দেখেন ওর পিছনেও অটোমেটিক্যালি একটা সাদা ব্যাকগ্রাউন্ড বসায় দিবে। এখন আমরা যদি এই সাদা ব্যাকগ্রাউন্ড সহ মকআপ করি, তাহলে কিন্তু আমাদের ডিজাইনেও মকআপ চেয়ে পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ কপি পেস্ট করলেও হবে। সো আপনারা কিন্তু জেপিজি আকারে সেভ করবেন না, সেভ করলে কিন্তু পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। সাদা ব্যাকগ্রাউন্ড চলে আসলে তখন কিন্তু আবার আপনার মকআপেও সাদা এই বক্স দেখা যাবে। হ্যাঁ, আমি এখানটায় কি আকারে সেভ করব, PNG 24। পিএনজি করলে এরকম চেক বক্স দেখায়, এই চেক বক্সের মানে হচ্ছে এর পিছনে ট্রান্সপারেন্ট। আপনি যেই কালারের উপরেই বসেন না কেন, এই লোগোটা এরকমই দেখাবে, এর পিছনে কোনো আলাদা ব্যাকগ্রাউন্ড অ্যাড হবে না। সো পিএনজি আকারে লোগোটাকে সেভ করব আমরা। পার্সেন্টেজ আপাতত আমি এটাই রাখতেছি, বাড়াচ্ছি না, ডেস্কটপে সেভ করতেছি। আমরা ধরেন লোগো নাম দিয়ে সেভ করলাম। আমাদের আপাতত আর ইলাস্ট্রেটর লাগবে না, আমরা এটাকে বন্ধ করে দিই, র্যাম খাওয়ানোর প্রয়োজন নাই। আচ্ছা, সো আমরা এই যে লোগোটা আমাদের সেভ করছি, দেখেন পিএনজি আকারে সেভ করার কারণে এর পিছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড শো করতেছে না, দেখেন কালো আসছে। আর যদি জেপিজি আকারে শো মানে সেভ করতাম, তাহলে কিন্তু পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড চলে আসতো। সো পিএনজি আকারে সেভ করে নেবেন লোগো মকআপ করার সময়। এবারে আপনি কি করবেন, ফটোশপ আনবেন, সেম ভাবে লেয়ার প্যানেলে লেয়ার আপনাকে খুঁজতে হবে। কোন লেয়ার খুঁজতে হবে, যেখানে লেখা আছে এডিট করতে বলতেছে এমন, সেটা ফোল্ডার আকারে দেওয়া গ্রুপ করা আছে, এই গ্রুপটাকে খুলেন তীর চিহ্নতে ক্লিক করে, তাহলে দেখতে পারবেন এই যে এখানে একটা লেখা আছে প্লেস লোগো ডিজাইন হিয়ার। যদি পড়া না যায়, আপনি এই বক্সটাকে বা এই প্যানেল থেকে এক্সটেন্ড করতে পারেন, এই জায়গায় ক্লিক এন্ড ড্র্যাগ করে আপনি পড়া যাওয়ার জন্য বড় ছোট করতে পারেন আপনার প্যানেলটাকে। সো আমরা এখানটায় দেখতে পাচ্ছি যে এই লেয়ারটাতে বলছে প্লেস লোগো ডিজাইন হিয়ার। এখানে দেখতে পাবেন একটা স্মার্ট অবজেক্ট আছে, তাহলে স্মার্ট অবজেক্টের উপর আমাদের কি করতে হবে, ডাবল ক্লিক করতে হবে। করলে আপনার সামনে নতুন একটা ট্যাব ওপেন হবে, দেখেন বুঝছে না। এখন এই ট্যাবে লোগোটা যেখানে আছে, ওদের লোগোটা ওই জায়গাতে আপনি লোগোটা বসাবেন আমাদের, তাহলে মকআপটা ও যেখানে করছে ওইখানেই হবে। সো আমরা আমাদের ডিজাইনটাকে নিয়ে আসি, ফাইল প্লেস এমবেডেড, ডেস্কটপ থেকে আমরা আমাদের পিএনজি ছবিটাকে নিয়ে আসলাম, সিলেক্ট করে প্লেস। এই দেখেন যেহেতু পিএনজি আনছি, এর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড আসে না, কিন্তু জেপিজি করলে সাদা বক্সের মতো আসতো। এবার কনফার্ম করে দিলাম, শিফট ধরে একটু ছোট বড় করে আপনি জায়গা মতো বসান, যতটুকু প্রয়োজন আপনার মনে হয় আপনি লোগোটাকে বসাবেন। বসালাম, এই যে আমরা আমাদের লোগোটা বসাই দিছি। এবারে আমরা কি করব, ওর যে নিচে লোগোটা আছে না, ওটাকে ডিলিট করে দিবেন। আরে তো নিচে যে লোগোটা দেখতে পাচ্ছেন ওদের, ওইটাকে ডিলিট করবো। আমাদের লোগো হচ্ছে এইটা, দেখেন হাইড আনহাইড করলে লেয়ার আপনি দেখতে পারবেন। এইটা বাদ দিয়ে বাদ বাকি যা আছে সব ডিলিট করে দেবো, দরকার নেই আমাদের। আমরা জাস্ট এই লোগোটা এই জায়গাটা বসালাম, কন্ট্রোল এস দিয়ে স্মার্ট অবজেক্টকে সেভ করব, এবং আমরা ডিজাইনটাতে যদি যাই, এই যে আমাদের লোগোটার মকআপ হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি এখন এখানটায় আবার স্মার্ট অবজেক্টের উপর ডাবল ক্লিক করে এই লোগোটাকে যদি একটু বাম চাপায় নিয়ে আসি, সেভ করি, দেখবেন আপনার এই জায়গাটাতেও বামে চাপে আসছে, দেখছেন। আমি যদি এটাকে একদম ডান পাশে এই জায়গায় নিয়ে যাই, সেভ করি, তাহলে ও কিন্তু ওইখানে যাবে, দেখেন দেখছেন। সো এই জন্য আমরা কি করছি, ওরা যেখানে বসাইছিল ওইখানেই বসায় এটাকে সুন্দর মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনি চাইলে একটু বড় করতে পারেন, সেভ করতে পারেন, প্লেস সেভ করলে দেখতে পারবেন যে আপনি আপনার এই ডিজাইনটা এখানে বড় হচ্ছে। বুঝতে পারছি। লোগোর মকআপের সময় অবশ্যই জেপিজি ফাইল আনবেন না, পিএনজি আনবেন। যদি এর পিছনে কোনো কালারের বক্স থাকতো, জেপিজি আকারে সেভ করলে যেমন হচ্ছে আপনার সাদা বক্স আছে, তো এরকম যদি বক্স থাকতো একটা, যে সাদা বক্স আমরা বানাই, তাহলে একটু বুঝতে পারবেন আইডিয়া। এটাকে আমরা পাঠিয়ে দিয়ে দিচ্ছে,
ধরেন এরকম জেপিজি ছবি আনা সেভ করে মকআপ করছেন, এইখানেও দেখেন, এই দেখেন জেপিজি ছবির বক্সটার মতো করে এফেক্ট শ্যাডো চলে আসছে, বুঝছেন? খুবই বাজে লাগতেছে দেখতে। সো এই জন্য জেপিজি ছবি মকআপ আনবেন না, আপনি লোগো মকআপ করবেন কি আকারে, ট্রান্সপারেন্ট পিএনজি আকারে আনেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। প্রসেস কিন্তু সেম, স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করো, আপনার ডিজাইন ওখানে বসায় দাও, শেষ, কাম খতম। এটাই মকআপ, প্রত্যেকটা মকআপ, ইচ এন্ড এভরি মকআপ ইজ সেম। লাস্টলি আমি আরেকটা মকআপ আপনাদেরকে করে দেখাবো, যেটা হচ্ছে ব্রোশিওর ডিজাইনের মকআপ। কেন? কারণ ব্রোশিওর ডিজাইনটা একটু প্যারা দিতে পারে আপনাদেরকে। আমরা সেম ভাবে একটা ব্রোশিওরের মকআপ ওপেন করি, স্পেশালি ট্রাইফল ব্রোশিওর প্যারা দিবে। সো আমরা ট্রাইফলের এই যে ম্যাক ওএস এক্স ফাইল থাকলে ওপেন করবো না, আমরা এটা ওপেন করবো, এই যে মকআপটা ওপেন করলাম, দ্যাটস ইট। এখানে আমরাও ট্রাইফল ব্রোশিওর মকআপ করব। ট্রাইফল ব্রোশিওর মকআপ করার সময় আপনাদেরকে একটু ভালো করে বুঝতে হবে কোন সাইডে কোনটা আছে। এটা যদি না বুঝেন তাহলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে, কোন পেজ কয় নাম্বার, কোনটা কয় নাম্বার পেজ, আপনাকে এটা খুব ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, দেখেন দেখি বলতে পারেন নাকি। এইটা কয় নাম্বার পেজ? এটা এক নম্বর। এক নাম্বার। এটা লাস্ট পেজ কত নম্বর? নাম্বার বলেন, কয় নাম্বার এটা? 6 নম্বর। ছয়। ছয়। আর এটা? হচ্ছে 5 নম্বর। 5 নাম্বার। ভেরি গুড। তার মানে এটা দেখে আমরা কি বুঝতেছি, যে ট্রাইফল ব্রোশিওরটা ভাঁজ করে উল্টা করে রাখছে, তাই না? খুলে রাখছে উল্টা করে, দেখেন, দেখে বোঝা যাচ্ছে। ওকে, এবার এটাতে আসেন দেখি, এটা কয় নাম্বার পেজ? এক নাম্বার। 1 নাম্বার। এটা কয় নাম্বার পেজ? এটা কয় নাম্বার বলেন? এটা তো 2 নম্বর হবে। হ্যাঁ, এটা 2 নাম্বার পেজ, 1 নাম্বার না, এটা 2 নাম্বার পেজ। এটা কয় নাম্বার পেজ? 3 নম্বর। এটা 5 নম্বর। ভালো করে দেখে বলুন তো। 4 নাম্বার পেজ। 4 নম্বর পেজ ভাই। 5 নম্বর। এটা 5 নাম্বার পেজ। বলেন দেখি কিভাবে এটা 5 নাম্বার পেজ? 5 নম্বর কেমনে? এটা হচ্ছে যে আপনার ফোল্ড করলে 1 নম্বরের মানে এটা 6 নম্বরের লাস্টেরটা এটা। হ্যাঁ, এখানে দেখেন ভাঁজটা কিভাবে আছে। এটা তো ভাঁজটা বুঝছেন, খুলে উল্টা করে রাখছে। আচ্ছা, এখানে দেখেন এটা ভিতরের সাইডে, রাইট? সেটা যদি 2 নাম্বার হয়, তাহলে এর পাশের পেজটা কয় নাম্বার? 3 নাম্বার, তাই না? আবার এটা দেখেন পাশের 4 নাম্বারটা না, এটা কিন্তু এক সাইড ফ্ল্যাপ, আবার এই পাশে ভাঁজ করা, দেখছেন? মানে এটা যেমন খুলে উল্টা করা না, এটা খুলে আবার রাখে নাই কিন্তু, এটাকে খুলছে আবার একটা সাইড উল্টায় রাখছে। তাহলে কয় নাম্বার পেজ আসবে এখানে? ভালো করে দেখেন, দেখলেই বুঝতে পারবেন। 1 2, সরি 2 3, আর এটা ঠিক নিচে আছে কয় নাম্বার পেজ? 4, ভাঁজ করা আছে 4। এটা 5 নম্বর। আর এটা তাহলে দাঁড়ালো আমাদের 5 নাম্বার পেজ। এই জন্য বলতেছি মকআপ ভালো মতো দেখে পেজটা বুঝবেন কোনটায় কোন পেজ আছে, কারণ এটা কিন্তু খুলে আবার একটা দিক ভাঁজ করে রাখছে, দ্যাটস ওয়াই 5 নাম্বারটা সামনে চলে আসছে। আর যদি এটা ভাঁজ না করতো তাহলে এখানে কয় নাম্বার পেজ শো করতো এই জায়গাটায়? যদি এটা খোলা থাকতো 4 নম্বর। তাহলে 4 নাম্বার শো করতো, পাশাপাশি 3টা, 2 3 4। বুঝতে পারলাম? এই জন্য বলছি মকআপ ভালো মতো দেখবেন। আচ্ছা, মকআপ বোঝা হয়ে গেলে এবার আমাদের এখানে আসে লেয়ার। এই যে ব্রোশিওর 1 সুন্দর করে লিখে দিয়েছে, ব্রোশিওর 2। আচ্ছা, কভার রাইট। কভার রাইট মানে হচ্ছে কভারের এই যে রাইট সাইডটা, এইটা, ঠিক আছে? সিলেক্ট করলে আপনি দেখতে পাবেন আইডিয়া কোনটা হচ্ছে। সেন্টারেরটা মাঝখানে, লেফটেরটা লেফটে। কভার রাইটে আমাদের কয় নাম্বার পেজ বলবে? 1 নাম্বার। স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করেন, এবার আমরা এখানে 1 নাম্বার পেজ বসাবো। এখন আপনাদের এখান থেকে একটা ব্রোশিওর উঠাই নিয়ে যাই আমি, কারো ট্রাইফল ব্রোশিওর লাগবে আমার। এটা ডিজাইন ছোট, রেন্ডার ছোট করে সেভ করছি, এটা সেভ করলাম। আচ্ছা, ধরেন এইটা বানাইছি আমি, আরেকটা হচ্ছে এটা ভিতরের পেজ, সেভ করলাম, ডান। এই দুটাকে আমরা আপাতত বাইরে নিয়ে যাই, কারণ এখানে আমরা খুঁজে পাবো না। ডেস্কটপে নিয়ে আসলাম। ওকে, সো ফটোশপে আসলাম, এখানে আমরা কয় নাম্বার মকআপটা করব? স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করছি কিন্তু দেখেন এটা কিন্তু আলাদা ট্যাব ওপেন হয়েছে। এখানে বসাবো 1 নাম্বার পেজটা, ফাইল, প্লেস এমবেডেড, এখান থেকে 1 নাম্বার আছে এই জায়গায়, প্লেস করেন, সুন্দর করে উপরে নিচে অ্যাডজাস্ট করে দেন এই। এবং কোন সাইড প্যানেল দেখাতে চাচ্ছেন আপনি? ডান 1 নাম্বারটা, তো 1 নাম্বারটাকে সামনে আনবেন এই জায়গায়, টিক চিহ্ন দিয়ে কনফার্ম, কন্ট্রোল এস দিয়ে সেভ। এই ট্যাবটা বন্ধ করে দেন,
দেখেন ওখানে বসে গেছে 1 নাম্বার বসলো। সেম ভাবে সেন্টারেরটাতে বসাবো আমরা হচ্ছে ফাইল প্লেস এমবেড, এখানে বসাবেন এটার মাঝখানের প্যানেলটা, অর্থাৎ 6 নাম্বার পেজ বসে গেছে। টিক চিহ্ন দিয়ে কনফার্ম, কন্ট্রোল এস দিয়ে সেভ, এই ট্যাব করে দেন বন্ধ, ডান। এন্ড ফাইনালি লাস্টের পেজটা ওপেন করব, এই এখানে বসাবো 5 নাম্বার পেজ, ফাইল প্লেস এমবেডেড, 5 নাম্বার পেজও এখানে আছে, নিয়ে আসেন বসান, 5 নাম্বার পেজটাকে ডানে নিয়ে আসবেন দেখানোর জন্য, দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ প্লেস, ডান হয়ে গেছে। বুঝছেন এটা মকআপ করছি কেমনে? এখন আমি যেটার জন্য এই মকআপটা করছি ওটা হয় নাই বেসিক্যালি, মানে আমি চাইছিলাম এখানে যাতে ভুল হয়, বাট লাকিলি ভুল হয় নাই, ভুল হওয়া উচিত ছিল। নর্মালি যখন কোনো মকআপ আপনি করতে যাবেন ট্রাইফল ব্রোশিওরে, এই জিনিসটা হইতে পারে, আমি চাইছিলাম যাতে এটা হয়, বাট লাকিলি এটা হয় নাই। এখানে কি হয়েছে দেখছেন, মানে শেপটা মিলে নাই, এটা কমন প্রবলেম ট্রাইফল ব্রোশিওরের ক্ষেত্রে। স্পেশালি এই প্রবলেমটা ট্রাইফল না রাইফলেও হয়, সেই সব ব্রোশিওরে যে সবগুলোর শেপ এই পার থেকে ওই পার যায়, এক পেজ থেকে আরেক পেজে যায়, তখন কিন্তু অনেক সময় মকআপের শেপ মিলে না। এটার মেইন রিজন হচ্ছে আপনার মকআপের সাইজ এবং আপনার ডিজাইনের সাইজ সেম না হওয়ায় এই শেপ মিলতেছে না, ঠিক আছে? তখন কি করবেন, তখন যেই পাশের শেপটা মিলতেছে না ওইটার স্মার্ট অবজেক্টটাকে ওপেন করবেন, করে এটাকে একটু চ্যাপটা লম্বা করবেন, ধরেন আমি একটু চ্যাপটা করলাম, হ্যাঁ, আবার সেভ করলাম, প্লেস করে সেভ করে দিলাম, আপনার ডিজাইনের ট্যাবে আসেন, দেখেন মিলছে, এ দেখেন কাছাকাছি আসছে, তাই না? তার মানে আরেকটু বামে চাপাইতে হবে, নিয়ে আসেন আরেকটু বামে, হালকা একটু নিয়ে আসেন, টিক চিহ্ন দিয়ে কনফার্ম করেন, সেভ করেন, এখানে দেখেন যে আপনার দেখেন আরো কাছাকাছি আসছে, উপরেও মোটামুটি কাছাকাছি আসতেছে, তার মানে আরেকটু কি করতে হবে, বামে দিতে হবে, বুঝছেন? এটা করার মেইন কারণই ছিল এটা। প্লেস করেন, সেভ করেন, দেখেন মিলছে মোটামুটি, তার সামান্য একটু বাকি আছে, সো আরেকটু এটাকে আমাদের কি করতে হবে, বাম পাশে হচ্ছে স্ট্রেচ করতে হবে, সেভ, ডান, দেখেন এই যে, বুঝতে পারছেন মিলে গেছে। আহারে ভাইয়া কে এটা কে বলেন? ভাইয়া এটা কি শিফটে চেপে ধরে মানে কমাতে হবে নাকি নরমালি কমালেই না হবে? না, আপনার শিফট যদি ধরা লাগে ধরবেন, মানে এক কথায় আপনাকে একটু চ্যাপটা লম্বা করা লাগবে, শিফট ধরা লাগলে ধরবেন, না ধরলে নাই, হ্যাঁ। কারণ এটা পুরোটা আপনার মিলতেছে না, কারণ হচ্ছে শেপ গুলা মিলতেছে না সাইজ মকআপের সাথে। ধরেন আপনার মকআপের ব্রোশিওরটা যেটা ডাউনলোড করছি এটা লেটার, আর আপনি যেটা ডিজাইন করছেন ওটা A4, এটা তো মিলবে না, তখন আর কি একটু চ্যাপটা লম্বা, শিফট ধরা লাগলে ধরবেন, না ধরা লাগলে নাই, সেভ করবেন, আবার ডিজাইনে এসে দেখবেন মকআপে। লেখা তো লেখা নষ্ট হয়ে যেতে পারে না? আপনাকে যদি আমি এইভাবে ডিজাইনটা দেখাই, আপনি বলতে পারবেন ওখানে লেখা চ্যাপটা হয়েছে কি হয় নাই? জি না। মকআপে আমরা লেখা চ্যাপটা হয়েছে নাকি হয় নাই এটা বুঝতে পারি না, বুঝছেন? আপনারা একটা জিনিস নোটিস করছেন, যখন আমরা অ্যাঙ্গুলার ডিজাইন করছিলাম, ফ্লায়ার না ব্রোশিওরে করছিলাম, এক অ্যাঙ্গেল এদিক ওদিক হয়ে যেত, মিলতো না, 19-20 হইতো, একদিক মিলে তো আরেক দিক মিলে না, এটা দেখছিলেন ক্লাসে? এটা কেন হইতো? এটা হইতো এই মকআপে, যখন মকআপ করি আমরা এদিক ওদিক কিন্তু সামান্য একটু স্ট্রেচ করি, যার কারণে অ্যাঙ্গেল গুলো মিলে না। মকআপ আপনার ডিজাইনটাকে জাস্টিফাই করে না, মকআপ ইজ জাস্ট ফর, হ্যাঁ মকআপ করতে দেখতে সুন্দর লাগতেছে, দ্যাটস ইট, ইজ জাস্ট ফর প্রেজেন্টেশন। এই ডিজাইন দেখে আপনাকে কেউ জাস্টিফাই করবে না, জাস্টিফাই করবে আপনার মেইন ছবিটা দেখে, অর্থাৎ এই যে আমরা যেটা বানাই দিয়া যেটা অ্যাসাইনমেন্টে দিছি ওইটা দেখে, ওইখানে যাতে চ্যাপটা না হয়। আর মকআপে যদি সামান্য একটু চ্যাপটা লম্বা হয় ওটা ধরা যায় না অত, বাট যদি খুব বেশি চ্যাপ্টা লম্বা হয়, মানে আপনি নিজেই বুঝতে পারতেছেন যে লেখা চ্যাপ্টা হয়ে গেছে, ছবি চ্যাপ্টা হয়ে গেছে, তাইলে ওই মকআপ ব্যবহার করা যাবে না, যদি একদম বোঝা যায়। আর যদি বোঝা না যায় তাহলে চলাই দিবে, কোনো সমস্যা হবে না, বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন এটার পালা, ব্রোশিওর 2। এখন আসেন এটা ইনসাইড লেফট, এটা কোনটা, এই পাশের প্যানেলটা, স্মার্ট অবজেক্টের উপর ডাবল ক্লিক করি, এবার আমরা এখানটায় বসাবো আমাদের ভিতরে 2 নম্বর পেজটা, ফাইল প্লেস এমবেডেড, আমরা এখানটায় যে পেজটা বসাইলাম, প্লেস সুন্দর করে বড় করবেন, শিফট ধরে, প্রথমেই চ্যাপটা করবেন না, প্রথমে সুন্দর মতো সাইজ মতো বসাবেন,
যদি মিলে গেল একবারে তো মিলে গেল, ভেরি গুড। যদি আমার মতো মানে প্রথমবার যেভাবে মিলে গেছে না একবারে, তো ভেরি গুড, কোনো প্যারা নেই। আর যদি না মিলে তখন একটু টানা হেঁচড়া করবে, ঠিক আছে? বসাই দিলাম। এবার এই পেজটাতে আমরা বসাবো হচ্ছে 5 নাম্বার প্যানেলটা, অর্থাৎ সেম ওই প্রথমের এইটা। ওকে ফাইন। এখন যদি আমি এই ভিতরের পেজটা মকআপ না করি তাতে কি কোনো প্রবলেম হবে বলেন তো? জি না। হবে না, কারণ ওটা তো দেখা যাচ্ছে না, সো এটা মকআপ করার দরকার নেই। চাইলে করতে পারেন, বাট আমার মনে হয় যে এটা মকআপ করার টাইম নষ্ট হয়, কিছুই না, করার প্রয়োজনই নেই, কারণ দেখা যাচ্ছে না, তাই মকআপ করবো কেন? বুঝতে পারছেন ট্রাইফল ব্রোশিওর মকআপ করতে হয় কিভাবে? ট্রাইফল না, স্পেশালি যে কোনো ব্রোশিওরে এই ঝামেলাটা হতে পারে, স্পেশালি শেপের ক্ষেত্রে হয়তো 19-20 হয়ে যাবে, মিলবে না, তখন আর কি একটু টানা হেঁচড়া করে আপনাকে এদিক ওদিক করে মিলাতে লাগতে পারে। দেন এক্সপোর্ট করে ফেলবেন, ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব, জেপিজি থেকে জেপিজি ফরম্যাটে সেভ করে নিচ্ছি আমরা, সেভ। বুঝাতে পারলাম মকআপ কিভাবে করতে হয়? এই যে এটা আমরা করছি একটা, আর এটা করছি একটা, বুঝলেন? এখন বলেন তো, জি। আমি আপনাদের মকআপটা এতদিন আগে দেখাই নাই কেন? এটা কোনো কঠিন কাজ না, এর আগে দেখাই নাই কেন বলেন দেখি? কে জিনিয়াস বলতে পারেন? খুব সহজ জিনিস, কিন্তু আগে দেখাই নাই কেন? ভাই এটা তো আমাদের দরকার ছিল না। এটা তো অবশ্যই দরকার ফটোশপে ছিল। ছিল। তো সুন্দর লাগবে না দেখতে আমরা তো যখন করবেন? আপনার অ্যাসাইনমেন্ট দেওয়ার সময় যদি মকআপ করে দিতেন, সুন্দর করে লাগতো অ্যাসাইনমেন্টের দেখতে। রিভিউয়ের সময় ভাই বোঝা যায় কেন তাহলে ঠিকঠাক ভাবে? এইটা হচ্ছে মেইন প্রবলেম মকআপে। ওই যে আমি বললাম না, আপনি যদি এখানে এই যে এটাকে কিন্তু আমরা একটু টানা হেঁচড়া করছি, আপনি যদি এভাবে ডিজাইনটা দেন, আমি কি বুঝবো যে আপনি লেখাটা চ্যাপ্টা করছেন নাকি করেন নাই? আপনার স্পেসিং এ ভুল আছে কি নাই কে ধরতে পারবে না? দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে মকআপ এখন শিখাচ্ছি। সো ক্লায়েন্টকে যখন দেখাবেন বা যে কাউকে আপনার ডিজাইন দেখাবেন, কখনো মকআপ করা ডিজাইন দেখাবেন না, সে জাস্টিফাই করতে পারবে না আপনার মকআপ দেখে, ঠিক আছে? মেইন ফাইল দিবেন, অর্থাৎ এইটা যদি দেন আমি আপনার ভুল ত্রুটি বার করতে পারবো, এইটা দিলে ভুল ত্রুটি বার করতে পারবো, বাট আমাকে যদি মকআপ ফাইল দেন এরকম, আমি কিছুই বুঝবো না। এই জন্য আপনাদেরকে মকআপ দেখায়নি। আর মকআপ শুরুতে দেখাইলেই দেখাইতে পারতাম 2 মিনিটের কাজ, কিন্তু পরে কি হতে জানেন? সবাই মকআপ করে করে কাজ দিত, কেউ কারো রিভিউ ঠিক মতো দিতে পারতাম না। বুঝলুম? জি ভাই বুঝলাম। ওকে গ্রেট। সো মকআপ আপনারা করলাম। এখন মকআপটা আমরা কেন করছি এটার মেইন রিজন হচ্ছে আমরা বিহান্সে যখন যাব তখন আমাদের কাজে আসবে। সো মকআপ যদি বুঝে থাকেন, আমরা এখানে আসলে বিহান্সের এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমরা, হ্যাঁ? আচ্ছা, কি কোশ্চেন আসছে ভাই? মকআপ কে জেপিজি ফাইল দিয়ে করা, মকআপ কে জেপিজি ফাইল দিয়ে করা যাবো না পিএনজি? বুঝি নাই, মকআপ কে জেপিজি ফাইল দিয়ে করা যাবে না পিএনজি বললো, বুঝলাম না। মকআপ করার সময় আপনি কোন ছবিটা ব্যবহার করবেন, ওটা জেপিজি না পিএনজি হবে এটা বলতেছেন? নাকি মকআপটা সেভ করব কি আকারে, জেপিজি না পিএনজি? এইটা আপনার কোশ্চেন, কোনটা আপনার কোশ্চেন? মকআপ কিভাবে সেভ করব নাকি মকআপ করার সময় কোনটা ব্যবহার করব? তুমি এটা করে দিব মনে হয় বলতেছে, তুমি জেপিজি করবে নাকি পিএনজি করবে? কোনটা? তুমি এটা মকআপ কে জেপিজি ফাইল, মকআপকে মানে জেপিজি ফাইলে সেভ করবে নাকি পিএনজি ফাইলে সেভ ও করবে? আচ্ছা, ওটা আপনি জেপিজি আকারে সেভ করতে পারেন, পিএনজি করার দরকার নেই, চাইলে করতে পারেন, এমন না যে পিএনজি করলে কিছু হয়ে যাবে। বেসিক্যালি পিএনজি ফাইল করলে সাইজ বড় হয়। যেমন আমি দেখাই, এটাকে যদি আমরা দেখেন এখানে দেখবেন, যদি আমি জেপিজি করি, আপনি বাম পাশে কিন্তু সাইজ দেখা যায়, কত সাইজ হচ্ছে দেখেন, 554 কেবি। জাস্ট কনভার্টেড টু পিএনজি, দেখেন ওর সাইজ কত বেড়ে যায়, দেখেন এখনো রেন্ডার করতেছে, করুক। এই যে রেন্ডারিং শেষ, কত এমবি হচ্ছে দেখেন, অলমোস্ট 5 এমবি। তো জেপিজি করলেই হয়, পিএনজি প্রয়োজন নয়, চাইলে করতে পারেন পিএনজি 24, বাট জেপিজি ইজ মোর দেন এনাফ। ফাইল সাইজে ছোট হয়, একই জিনিস পান। তবে লোগোর ব্যাপারে যেটা আমি বললাম ওটা মাথায় রাখেন কিন্তু, হ্যাঁ? লোগোটাতে আবার মকআপ করার সময় আবার ওই জেপিজি ফাইল দিয়ে লোগো মকআপ করতে যান না, তাইলে কিন্তু আবার সাদা ব্যাকগ্রাউন্ড চলে আসবে পিছনে, ওইটা মাথায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন হচ্ছে আপনার
পোর্টফোলিও নিয়ে আমরা কথা বলি। তো মকআপ কেন করলাম, কি কাজে আসবে আমাদের? পোর্টফোলিওর জন্য কাজে আসবে। কেউ কি বলতে পারবেন পোর্টফোলিওটা কি? Anyone? যেখানে আমাদের সবগুলো কাজ একসাথে দেখা যাবে। যেখানে আমাদের সবগুলো কাজ একসাথে দেখা যাবে। আর পোর্টফোলিও বলতে কি মানে? ভাইয়া আমরা যেখানে মানে সাবমিট করব, মানে অ্যাকাউন্টটা সাজাবো, সেখানে কাজে লাগবে। তারপর বলেন। এটা নিজের সম্পর্কে একটা ধারণা। নিজের সম্পর্কে একটা ধারণা। ওকে, পোর্টফোলিও হচ্ছে সিভির মতো, বুঝছেন? সিভি, রেজিউমি, কারিকুলাম ভিটে আর পোর্টফোলিও ইজ সর্ট অফ সিমিলার, একই ধারার জিনিস। সিভি আর পোর্টফোলিও, এখানে একটা ছোট্ট ডিফারেন্স আছে। সিভি বা রিজিউমিতে আমরা কি করি? সিভিতে আমরা হচ্ছে আমাদের ফোকাস পয়েন্ট কি থাকে বলেন তো? সিভিতে আমার ফোকাস পয়েন্ট থাকে যে আমি কই থেকে পড়াশোনা করছি, কত পাইছি, সিজিপিএ কত, জিপিএ কত, আমি কোন কোন কোম্পানিতে কাজ করছি, আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, আমার এক্সপার্টিস কি, আমি কি পারি কি না পারি, এসব কিছু আমরা লিখিত আকারে, মানে আমাদের জেনারিক যে ইনফরমেশন গুলা আমরা ওটা কিসে দেই? সিভিতে দেই। পোর্টফোলিওতেও আমরা এগুলো দিই। পোর্টফোলিওতেও লেখা থাকবে আপনি কই থেকে পড়াশোনা করছেন, কি করছেন, কত বছরের এক্সপিরিয়েন্স, কো কারিকুলার এক্সপার্টিস কি আপনার আছে, বা কো কারিকুলার কোনো এক্সপার্টিস আছে নাকি, সব কিছু থাকে। বাট দ্য ডিফারেন্স ইজ, সিভিতে আমরা কিন্তু আমাদের কোনো প্রিভিয়াস কাজের ডেমো বা স্যাম্পল অ্যাড করি না। বাট পোর্টফোলিওতে আপনার প্রিভিয়াস কাজের স্যাম্পল বা ডেমো থাকে। এটাই হচ্ছে সিভি আর পোর্টফোলিও বেসিক ডিফারেন্স। দুইটাতেই আমাদের জেনারেল ইনফরমেশন থাকে, কই থেকে পড়ছেন, কি পাইছেন না পাইছেন, হাবিজাবি। বাট এক্সপিরিয়েন্স সবকিছু সেম থাকে। সিভিতে আমরা কিন্তু প্রিভিয়াস কাজের ডেমো দেই না, বাট পোর্টফোলিওতে অটোমেটিক্যালি ওটা অ্যাড হয়ে থাকে। ঠিক আছে, এইটাই হচ্ছে পোর্টফোলিও আর সিভির মধ্যে পার্থক্য। তো একজন ক্রিয়েটিভ পার্সনের জন্য একটা, মানে যে কোনো ধরনের ক্রিয়েটিভ পার্সন, সেটা আপনার ডিজাইনার হতে পারে, ডেভেলপার হতে পারে, বা আপনার মিউজিক কম্পোজার হতে পারে, সিঙ্গার হতে পারে, হ্যাঁ, বা হোয়াট এভার, যে কোনো একজন ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির মানুষজন, ফটোগ্রাফার হতে পারে, তাদের পোর্টফোলিওটা অনেক জরুরি। কেন জানেন? কারণ আমাদের এই ইন্ডাস্ট্রিতে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানেন? এই ডিজাইন ইন্ডাস্ট্রি, ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি বা এই টেক ইন্ডাস্ট্রিতে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে দুইটা জিনিস ছাড়া আপনি চাকরি পাবেন বা কাজ পাবেন। কোন দুইটা জিনিস বলেন তো? ছাড়া আপনি চাকরি বা কাজ পাবেন, বাংলাদেশে আপনাকে দিবে। ভাইয়া পড়াশোনা, মানে সার্টিফিকেট। সার্টিফিকেট লাগবে, আপনার পড়াশোনা একটু হইলেও দেখবে। দুটো জিনিস লাগবে না, যেটা ছাড়া আপনি চাকরি পাবেন এই সেক্টরে। একটা হইতেছে এক্সপিরিয়েন্স। না, এক্সপিরিয়েন্স জরুরি। একটা হইতেছে মামা, আর একটা হইতেছে মামু। বুঝছেন? মামা মামু কি বুঝেন আপনারা? জি ভাই, বুঝতে পারছি এবার। মামা হইতেছে মামা, খালা, চাচা, আত্মীয় স্বজন। এইটা এটা এখানে কাজ করে না। আর মামু হইতেছে টাকা। আমরা আমাদের ওই এলাকায় যদি বলে যে মামু আছে, মানে টাকা আছে নাকি জিজ্ঞাসা করতেছে আপনার কাছে। তো এই দুটো জিনিস আপনার যদি এখানে থাকে, তাও আপনার কোনো ভ্যালু নেই। যদি না আপনার কাছে কি না থাকে বলুন তো? স্কিল। স্কিল। এই ইন্ডাস্ট্রি গুলো এরকম। এখন আপনি ভাই যতই কোটিপতির ছেলে হন না কেন, আপনি একটা ব্যান্ডে যদি জয়েন করতে যান গিটারিস্ট হিসেবে, আপনাকে গিটার বাজানো জানতে হবে, নাহলে ওই ব্যান্ড আপনাকে নিবে না। কেন নিবে? এই ক্রিয়েটিভ ফিল্ড বা এই ইন্ডাস্ট্রিটা এই মজা। আপনি যদি ডিজাইন না জানেন না ভাই, আপনার যতই আপনার মামা চাচা খালা হোক, আপনার চাকরি দিবে না কেউ। হয়তো ওই যে দাপটে বা ভয়ে আপনাকে রাখবে 1-2 মাস 3 মাস, তারপরে দেখবেন সিস্টেমে আপনাকে বাইর করে দিবে, আপনি নিজেই চলে যাবেন। তো এটাই হচ্ছে এই জায়গার মজা। সেই জায়গায় দুটো জিনিস লাগে না, বাট এই জায়গায় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা লাগে সেটা হচ্ছে আপনার স্কিল। হ্যাঁ, এই জায়গায় স্কিলটাই এতটাই প্রায়োরিটি রাখে যে আপনি ম্যাট্রিক পাস করছেন না ইন্টার পাস করছেন নাকি ডক্টরেট পিএইচডি করে আসছেন, এটা ম্যাটার করে না। এটাও ম্যাটার করে না যে আপনি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়ছেন নাকি রামমোহন স্কুল কলেজ থেকে পড়ে আসছেন। ইট ডাজন্ট ম্যাটার। কোনো গ্রামের স্কুল থেকে পড়েন নাকি অক্সফোর্ড থেকে পড়েন, এটা ম্যাটার করে না। এখানে ম্যাটার করে আপনার স্কিল। এখন ধরে নেন দুইজন ডিজাইনার আছে, একজন অক্সফোর্ড থেকে ডিজাইনিং এর উপর পড়াশোনা করে আসছে, একজন গ্রামের কোনো একটা স্কুল থেকে ডিজাইনিং পড়াশোনা করছে, ঠিক আছে? বাট ডিজাইন ভালো হচ্ছে যে গ্রামের স্কুল থেকে পড়ে আসছে না, ওর ডিজাইন সুন্দর অক্সফোর্ডের ডিজাইনারের চাইতে, যেটি অক্সফোর্ড থেকে পড়াশোনা করে আসছে। আপনার যদি কোম্পানি হয়, আপনার একজন ডিজাইনার লাগবে, আপনি কাকে হায়ার করবেন বলেন তো?
আপনার কি মনে হয় কাকে হায়ার করাটা আপনার প্র্যাকটিক্যাল মনে হবে? এই দুইজনই আছে। গ্রাম থেকে যে আমরা কেন? ও তো অক্সফোর্ড থেকে পড়ে আসে, লন্ডন থেকে পড়ে আসে, গায়ে লাগে না আপনার? স্কিল তেমন নাই আর কি। হ্যাঁ, তো যেটা আপনার দরকার ওইটাই যদি আপনার ভালো না হয়, আপনি কই থেকে পড়ে আসছেন এই জায়গায় এটা ম্যাটার করে না। এই জন্যই আমরা এখানে পোর্টফোলিওতে প্রায়োরিটি দেই বেশি, কারণ আপনার পোর্টফোলিও বলে দিবে যে আপনি কি পারেন কি পারেন না, কোনটাতে স্ট্রং না। এটা আপনি অ্যাকচুয়ালি বুঝবেন না, এখন বুঝবেন না, কয়েক বছর গেলে পরে বুঝবেন। যেমন আপনি যদি আপনার পোর্টফোলিও আমাকে দেখান, আমি আপনার উইকনেস গুলো বলতে পারবো চোখ বন্ধ করে, যে আপনি এটা ভালো পারেন, এটাতে আপনি দুর্বল আছেন, এটা আপনার উইকনেস, এটা আপনার স্ট্রেংথ। আপনি এটা করতে বেশি পছন্দ করেন, এটা তেমন একটা বেশি আগ্রহ আপনার নাই। আপনার পোর্টফোলিও দেখলে আমি আপনাকে জাস্টিফাই করতে পারবো। এই জন্য ডিজাইন ইন্ডাস্ট্রি বা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে মনে রাখবেন পোর্টফোলিওর ভ্যালু সবচাইতে বেশি। ঠিক আছে? আপনি যদি কোনো জায়গায় বাংলাদেশে ধরেন ফ্রিল্যান্সিং করতে হবে এমনটা কোনো ম্যান্ডেটরি রুল না। হ্যাঁ, আপনি যদি কোনো জায়গায় ইন্টারভিউ দেন বা ইন্টার্নশিপের জন্য যান, সবার প্রথম কোয়েশ্চেন আপনাকে কি করবে জানেন? পোর্টফোলিও লিংক দাও, পোর্টফোলিও দেখাও। বুঝতে পারছেন? তো পোর্টফোলিও যখন আপনার কাছে চাবে, তখন কিন্তু আপনার পোর্টফোলিও যদি ওয়াও ফ্যাক্টর থাকে, দেখবেন আপনার চাকরির ইন্টারভিউ 50% ওই করে দিবে কাজ, বাদ বাকি আপনার সাথে কথা বলে যদি আপনার ভালো লাগে হায়ার করে নেয়। বুঝতে পারছেন? বাট পোর্টফোলিও যদি স্ট্রং না হয়, আপনি যতই ইংলিশে পটর পটর করে ক্লায়েন্টের মানে ইন্টারভিউয়ার যে এইচআর আছে ওকে বুঝান, লাভ নাই, আপনাকে হায়ার করবে না। বুঝতে পারছেন? এই জন্য পোর্টফোলিও আমাদের জন্য খুবই স্ট্রং একটা পার্ট। এত কিছু বলার মেইন রিজন হচ্ছে আপনাদেরকে আপনাদের পোর্টফোলিও স্ট্রং করতে হবে। ঠিক আছে? পোর্টফোলিও যদি স্ট্রং না হয়, আপনাকে কেউ একজন স্ট্রং বা ভালো গ্রাফিক ডিজাইনার হিসেবে ভ্যালুয়েট করবে না। যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে তোমার কাজ দেখাও, আপনি কি বলবেন? এই যে ভাই পেন ড্রাইভে আছে দেখে নেন, ভাই আমার ফেসবুক প্রোফাইলে আছে দেখে নেন, বলবেন? তাহলে তো প্রফেশনাল হলো না জিনিসটা। এই জন্য পোর্টফোলিও অনেক ভালো মতো বানাতে হবে। আমরা পোর্টফোলিও বানাবো কই? পোর্টফোলিও বানাবো বিহ্যান্সে। এই যে, ঠিক আছে? বিহ্যান্সে আমরা পোর্টফোলিও তৈরি করব। বিহ্যান্স হচ্ছে অ্যাডোবের একটা ওয়েবসাইট, এই যে অ্যাডোবেরই একটা ওয়েবসাইট। বিহ্যান্সে আপনি যদি আসেন, এখানে হরেক রকমের মানুষ পাবেন, সব রকমের ক্রিয়েটিভ ডিজাইনার এখানে আছে, অ্যানিমেটর, অ্যানিমেশন আর্টিস্ট, আপনার ক্যারেক্টার ডিজাইনার, ফটোগ্রাফার, সব ধরনের মানুষ পাবেন এখানে, ওয়েব ডিজাইনার পর্যন্ত পাবেন। ঠিক আছে? ইউআই ইউএক্স সব আছে, আর্টিস্ট, পেইন্টার, সবাইকে পাবেন বিহ্যান্সে, কারণ এটা হচ্ছে তাদের কাজ শো করার একটা জায়গা বিহ্যান্স। সো আপনারা এখানে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন? সিম্পলি যাবেন হচ্ছে behance.net, behance.com না, কিন্তু behance.net। বিহ্যান্সে আসবেন, বিহ্যান্সে আসার পরে আপনারা এখানে সিম্পলি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপ, সুন্দর করে এটা আসবে আপনার সামনে। এবার এখানে প্রথমে আপনাকে তিনটা অপশন দিবে, গুগল থেকে করো, ফেসবুক থেকে করো বা অ্যাপল আইডি থেকে করো। এই তিনটা দিয়ে করবেন না, আমি আবারও বলতেছি, এই তিনটা দিয়ে অ্যাকাউন্ট করবেন না, ম্যানুয়ালি তৈরি করবো আমরা। আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে চান, দিলাম। এখানে একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনি দিতে চাচ্ছেন। ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি কন্টিনিউ করবেন। আমি এখন দিব না, তাহলে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি জাস্ট বলতেছি ফেসবুক অ্যাকাউন্টের মতো ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করবেন। আপনার কাছে ইউজার নেম চাবে, এটা হচ্ছে একটু মজার জিনিস, মাথায় রাখবেন, এন্ড ক্রিটিক্যাল জিনিস। ইউজার নেম, ইউজার নেম বুঝেন? আপনার প্রোফাইলের যে নাম সেটা, এটা। সো আপনার যদি ইউআরএল থাকে www.behance.net স্ল্যাশ দিয়ে যদি আপনি আমার ইউজার নেমটা দেন, তাহলে ডাইরেক্ট আমার প্রোফাইলে আপনার সামনে শো করবে। এই যে আমার নাম, এটাকে বলা হচ্ছে আমার ইউজার নেম। এই ইউজার নেম কখনো চেঞ্জ করা যায় না, মনে রাখবেন। বিহ্যান্সে চেঞ্জ করতে পারবেন, বাট অন্যান্য ওয়েবসাইটে চেঞ্জ করা যায় না। ইউজার নেম মনে রাখবেন ফিক্সড। সো আপনি আপনার একটা ইউজার নেম সেট করবেন, ঠিক আছে? যাতে এমন ভাবে সেট করবেন আপনার নামটাকে, যাতে আপনি এটা পরবর্তীতে অন্যান্য ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন। এখন এটা সুবিধা কি জানেন? আমি যদি আমার এই ইউজার নেমটাকে কপি করি এবং আমি যদি আপনাদের এখানে গুগলে আসি, আইসে আমার ইউজার নেমটা দিয়ে সার্চ করি, তাহলে দেখবেন এই ইউজার নেম আমার সব আইডিতে যেখানে যেখানে আছে ওগুলো আছে। যেখানে ফাইবার শো করে, বিহ্যান্স শো করে, লিঙ্কডইন শো করে, আপওয়ার্ক শো করে, টুইটার শো করে, ইউটিউব শো করে। দেখছেন ইউটিউবে কি আসে আলমুত্তারিক দিলে? ও আমার ইয়ার চ্যানেলটা আসছে, আচ্ছা। ও ডিজাইনিং এরও চ্যানেল আসছে, যেখানে যেখানে ট্যাক্স দিছি সব আসছে। বাহ, যাই হোক। সো আপনার এই ইউজার নেমটা ব্যবহার করবেন সিমিলার। এখন যে ইউজার নেমটা আপনি বিহ্যান্সে দিবেন, চেষ্টা করবেন ওটা সব ওয়েবসাইটে অ্যাপ্লাই করার। তাহলে কি হবে? আমার মতো এই যে গুগলে যেমন ইজিলি র্যাঙ্ক করে গেছে না, আপনারটাও র্যাঙ্ক করে যাবে আপনার ইউজার নেম।
সো গুগলে যায় যদি কেউ সার্চ করে আপনার ইউজার নেমটা, তাহলে অটোমেটিক্যালি আপনার সব যেটা পেয়ে যাবে। দ্যাটস ওয়াই ইউজার নেম অনেক ইম্পর্টেন্ট। আপনি যখন ইউজার নেম বানাবেন, এই যে এখানে কন্টিনিউ দেওয়ার পর আপনার নামটা দিয়ে সুন্দর মতো ইউজার নেম বানাবেন, এন্ড এমনভাবে বানাবেন যাতে সব অন্যান্য ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন। এখন সবাই পারবে না, কারণ পারবে না তার রিজন হচ্ছে আপনাদের মধ্যে সোহেল রানা কারো নাম আছে? যা ভিআইপি লার্নার কোর্সে জয়েন আছি তারা প্রত্যেকে যে 3টা কোর্স করবে, তাহলে প্রত্যেকটা কোর্সের জন্য কি আলাদা আলাদা পোর্টফোলিও বানাবে? মোটামুটি পোর্টফোলিও আলাদা আলাদা বানানোর কিছু নাই। আপনারা একটাই পোর্টফোলিওতে এর মধ্যে আপনারা যেমন গ্রাফিক্সের কাজ, মোশন গ্রাফিক্সের কাজ আর ভিডিও এডিটিং এর কাজ রাখতে পারেন। নর্মালি ভিডিও এডিটিং এর কাজগুলো রাখে মানুষ ইউটিউবে, হ্যাঁ, বিহান্সে রাখে কম। সো মোশন গ্রাফিক্সের কাজ আপনি এখানে রাখতে পারেন। আর ওয়েব ডিজাইনের যারা করে তারা ওরা নিজেরা নিজেদের পোর্টফোলিও বানায়। যেমন ধরেন www.robikhan.com এরকম একটা ইউআরএল কিনে নিজেরা নিজের পোর্টফোলিও বানায়। এই সো পোর্টফোলিও মোটামুটি একটা হলে ইজ মোর দেন এনাফ। এটাকে আপনি মাল্টিপারপাসে ব্যবহার করতে পারবেন। এর মধ্যে আপনি গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স সব ইনক্লুড করে বানাতে পারেন আপনার পোর্টফোলিওটা। ঠিক আছে? ভিডিও এডিটিং ওটার জন্য ইউটিউব ইউজ করে, ভিনমো আছে, ভিনমো না ভিমিও একটা আছে না কি জানো, ওইটা ব্যবহার করে। আর যারা ওয়েব ডিজাইনার ডেভেলপার নিজেরাই বানায় না ওয়েবসাইট নিজেদের। সো তেমন একটা কাজে আসে না বিহান্স অন্যদের। ঠিক আছে? তবে হ্যাঁ, আপনি এর মধ্যে ওয়েব ডিজাইনের কাজগুলো দেখাতে পারেন, এমন না যে দেখাতে পারবেন না, পারবেন, কোনো সমস্যা হবে না। কই ছিলাম আমি, কি যেন জিজ্ঞেস করছিলাম? বিহান্সের অ্যাকাউন্টের কথা বলতেছিলাম। ও আচ্ছা, হ্যাঁ, ইউজার সোহেল নেম, রানা। আচ্ছা হ্যাঁ, সোহেল রানা। তো যদি কারো নাম সোহেল রানা থাকে এই নাম পাবেন না। ঠিক আছে? শামীম হোসেন এগুলো পাবো না আমরা, কারণ এগুলা নাম এত আছে, এতটাই কমন নেম যে এটার ইউজার নেম সেট করা কঠিন। তখন একটি ইউজার নেম আপনাকে একটু ঘুরায় পেঁচে অ্যাড করতে হয়। যেমন ধরেন যদি সোহেল রানাই আপনার নাম হয়, তাহলে কেমনি অ্যাড করবেন? সোহেল আন্ডারস্কোর রানা দিয়ে ট্রাই করতে পারেন, যদি না নেয় _01 দেন। ঠিক আছে? সেইভাবে আপনাকে একটু ইউজার নেমটা সেট করতে হবে, কারণ ওই যে বললাম ওই নাম পাবেন না। যদি নাম না পান আন্ডারস্কোর দিয়ে দিয়ে ট্রাই করবেন যাতে একটা নাম পাওয়া যায়। ঠিক আছে? বুঝাতে পারলাম? বিহান্সে অ্যাকাউন্ট রেডি হয়ে গেল, ভালো কথা। অ্যাকাউন্ট জাস্ট সিম্পলি করে ফেলবেন, করে নর্মালি যেমনি করে, বাট এই 3টা দিয়ে করবেন না, তাহলে কি হবে? ও কিন্তু ওই নাম ওই ইউজার নেম নিয়ে নিবে। আপনার যদি গুগলে যে নাম আছে ওটা নিয়ে নেবে, ফেসবুকে যে নাম আছে ওটা নিয়ে নিবে। সো এই জন্য আমরা ম্যানুয়ালি করবো, যাতে আপনারা এখানে যখন অ্যাকাউন্ট করবেন এরপরে যখন আপনি আপনার নাম দিবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম এন্ড এভরিথিং, আপনার কাছে যা ইনফরমেশন চাবে ওই ইনফরমেশন গুলো আপনি আপনার এনআইডি কার্ড কিংবা পাসপোর্টকে ফলো আপ করে দিবেন, বা আপনার যে সার্টিফিকেটের নাম আছে ওইগুলোকে ফলো আপ করবেন। মানে এক কথায় আপনার পোর্টফোলিওতে যত ধরনের ইনফরমেশন ও চাবে, আপনার নাম, ঠিকানা, জন্ম তারিখ, ব্লা ব্লা, যা যা চাই ফর্ম ফিল আপের সময় সবগুলো লেজিট ইনফরমেশন দিবেন, কোনোটাতে ভুল ইনফরমেশন দিবেন না, 2 নম্বরের ইনফরমেশন দিবেন না। সো এখানে নাম দিবেন অবশ্যই আপনার যেটা এনআইডি কার্ড, পাসপোর্ট, বা এক কথায় আমরা যে সার্টিফিকেট নাম বলি না, যেটা আমাদের অরিজিনাল নাম, ওইটা দিবেন। ঠিক আছে? কারণ মনে রাখবেন এটা সিভি। তো আপনি আপনার সিভিতে তো অবুঝ বালক, অবাক ভালোবাসা, অ্যাঞ্জেল প্রিয়া, অ্যাঞ্জেল রে এগুলো তো দিবেন না, তাই না? তো যেটা প্রফেশনাল সিভিতে যেই নাম আছে ওই নাম দিয়ে, আর এক কথায় সার্টিফিকেট নেম, এক কথায় লিজিট ইনফরমেশন গুলো এখানে সাবমিট করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। দ্যাটস ইট। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এই একটা কাজ কিন্তু অনেকে করে না, আমি দেখছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনার কাছে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফিকেশন যায়। ভেরিফিকেশন করতে হয়, এটা তো জানেন, সবাই জানেন যে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কোনো ওয়েবসাইটে। জি ভাইয়া জানি। অ্যাকাউন্ট ভেরিফাই না করলে কিন্তু প্রজেক্ট পাবলিশ হবে না। এটা অনেক স্টুডেন্ট আমার করে না, আমি জানি না কেন। যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনাকে ভেরিফাই করতে হবে, ভেরিফাই। আমি একটু দাঁড়ান খুঁজি, এটা মেবি সেটিংস এ থাকে ভেরিফিকেশন, আমি আব্দিকালে করছি তো মনে থাকে না কই থেকে, দাঁড়ান দেখাতে পারি নাকি। আর পাসওয়ার্ড মনে রাখবেন কিন্তু, হ্যাঁ, পাসওয়ার্ড আবার ভুলে যান না। এখান থেকে ভেরিফিকেশনের অপশন আছে একটা, কই আছে? ইমেল অ্যাড্রেস, বিএনসি ইউআরএল আছে না, এটা না। প্রাইভেসি এন্ড ডিসপ্লে, আচ্ছা আমাকে ভেরিফাই করা আছে বলে আসতেছে না, কিন্তু এখানে তো থাকার কথা। অ্যাকাউন্ট ইনফরমেশন, অ্যাডোব আইডি, আচ্ছা এই যে পাইছি, এখান থেকে কিছু একটা করা যাবে।
এইখানে থাকে ভেরিফায়ার অপশন, ঠিক আছে? সো আপনি যদি ইমেল অ্যাড্রেস আপনাকে যখন আপনি সাইন আপ করবেন তখনই আপনাকে বলবে যে তোমার ইমেইলে একটা লিংক গেছে, ওখান থেকে ভেরিফাই করো। সো আপনি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট করবেন ওই ইমেলে যাবেন, দেখবেন আপনার বিয়ান্স থেকে একটা ইমেল আসবে, দেন জাস্ট ক্লিক ভেরিফাই, আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। যদি না হয় কোনো কারণে, যদি খুঁজে না পান, তাহলে আপনি সেটিংসে আসবেন, আসে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এই পেজে আসবে, এই পেজে কোথাও ভেরিফায়ার অপশন থাকে, এইখানে কোথাও খুঁজবেন, আমার মনে পড়তেছে না, এইখানেই থাকে কোথাও ভেরিফায়ার অপশন, আমি ওই দিন আমার স্টুডেন্ট দেখছিলাম। এখানে জাস্ট ভেরিফাইতে ক্লিক করবেন, ও আবার কি করবে, নতুন একটা লিংক আপনার ওই ইমেল অ্যাড্রেসে পাঠাবে। আপনি আপনার ওই জিমেইলে যাবেন, বা ওয়াই মেলে, যে ইয়াহু দিয়ে করে ইয়াহু মেল, জিমেইলে গেলে জিমেইলে যাবেন, যাওয়ার পরে ওই লিংকটাতে জাস্ট ক্লিক করবেন, ওই ইমেলটা খুলে ওই লিংকে ক্লিক করবেন, তাহলে অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। অ্যাকাউন্ট মাস্ট বি ভেরিফাই করে নেবেন, ভেরিফাই না করলে আপনার কোনো প্রজেক্ট পাবলিশ হবে না, কিন্তু এটা মনে করে করবেন। ভেরিফাই অনেকে করেন, আমি দেখছি, পরে বলে ভাই আমার অ্যাকাউন্টে প্রজেক্ট পাবলিশ হয় না। ভেরিফাই করে নেবেন, ভেরিফাই করা হয়ে গেলে আপনার প্রোডাক্ট মানে অ্যাকাউন্টের কাজ শেষ। যখন অ্যাকাউন্টে আপনার প্রোফাইল রেডি হয়ে যাবে, প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে, দেন এডিট ইউর প্রোফাইলের অপশনে আসে আপনি কি করবেন, এই অপশনগুলো ফুলফিল করবেন। আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার অকুপেশন, যদি আপনি স্টুডেন্ট হন স্টুডেন্ট, চাকরি করলে চাকরি, গ্রাফিক ডিজাইনে কাজ করলে গ্রাফিক ডিজাইনার, কোনো কোম্পানিতে থাকলে কোম্পানির নাম দিবেন, না থাকলে নাই, লোকেশন দিবেন আপনার যেখানে আছেন সেখানকার, আপনার ওয়েবসাইট ইউআরএল, আপনার যদি নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে, যেমন আমি বললাম না robikhan.com, এরকম যদি আমার পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকতো আমি এখানে দিতে পারতাম, যেহেতু নাই আমি দিই নাই। আপনি যদি কোনো টিমের সাথে জয়েন করেন এখানে দিবেন। অন দ্য ওয়েব এই সেকশনটাতে আপনি কি করবেন, আপনার ইউজার নেম গুলা কানেক্ট করবেন, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, হ্যাঁ, এই জিনিসগুলো আপনি এখানটায় আপনার ইউজার নেম গুলো দিবেন। যেমন আমার ফেসবুক প্রোফাইলের ইউজার নেম হচ্ছে robi.khan.370, এটা দিয়ে সার্চ করলে আমি ডিরেক্টলি আমার প্রোফাইল খুঁজে পাবেন আপনারা। এটা কই থেকে বার করছি, প্রোফাইল, আপনার ইউজার নেম কেমনে বার করবেন জানেন, যে কোনো ওয়েবসাইটে আপনার প্রোফাইলে যাবেন, হয়ে গেল প্রোফাইলে আসার পরে যে উপরে যে ইউআরএলটা পাবেন না, এই যে আপনার ইউজার নেম, এইটাই প্রত্যেকটা ওয়েবসাইটে সেম কাহিনী। প্রোফাইলে গেলে আপনার প্রোফাইলে যখন যাবেন, এই যে সামনে যেটা লেখা থাকবে robi.khan.370, এইটাই হচ্ছে আমার ইউজার নেম। আপনি যদি ফেসবুকে যাই এইটা লেখা সার্চ করেন, ডাইরেক্ট আমার প্রোফাইল আসবে, অন্য কারো প্রোফাইল শো করবে না, বুঝছেন? এটা হচ্ছে ইউজার নেম। ওই ইউজার নেম গুলো কপি করবেন, আর এই অন দা ওয়েব সেকশনে আপনি জাস্ট এখানে অ্যাড করবেন লিংকে, এই যে ইউজার নেম, এন্টার ইউজার নেমটা দিয়ে সাবমিট করে দেবেন, তাহলে আপনার এগুলো কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, গেল। এরপরে আমরা কি করবো, নিচে আসবেন, এখানে অ্যাবাউট মি সেকশন, অ্যাবাউট মি সেকশনে আপনি আপনার সম্পর্কে সুন্দর করে তুলে ধরবেন, বলবেন আপনার সম্পর্কে, আপনার বায়ো। এখানটায় আপনি হচ্ছে কি কি বলবেন আমি বলে দিই, দেখেন আমি কি কি লিখছি, খুব সহজ। আচ্ছা এভাবে করে দেখা যাবে না, জুম করলে কি বোঝা যাবে? আচ্ছা পড়তে পারতেছেন? আই থিঙ্ক পড়তে পারা উচিত। সো আমি লিখছি হচ্ছে, হাই, আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার ওয়ার্কিং ফর মোর দেন 5 years with the international clients, with local and international clients. তো প্রথম লাইনে আমি কি বলছি, আমি কে, আমি কত বছর ধরে কাজ করতেছি এগুলা। I have completed diploma course in graphic and UI design. I am also working as a senior graphic design mentor in graphic design school. I also have a team of graphic and web designers, so you can tell how experienced I am for your job. I scored 7.5 in IELTS. এইখানে আমি একটা জিনিস দেখেন উল্লেখ করছি যে আমার কো কারিকুলার কোনো এক্সপার্টিস আছে কি না, এটা আপনার খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনার যদি এক্সট্রা বা এক্সটার্নাল কোনো সার্টিফিকেশন থাকে ওগুলোকে অবশ্যই হাইলাইট করবেন, যেটা আপনার কাজে আসে। যেমন আপনি যদি জিআরই, জিম্যাট, এসএটি এগুলো পরীক্ষা দিয়ে থাকেন, আইএলস বা এই ধরনের, ওগুলোকে অবশ্যই হাইলাইট করবেন, কারণ এই জিনিসটা থেকে বোঝা যায় যে আপনার ইংলিশ কম্পিটেন্সি ভালো। সো আপনি যাতে ইংলিশে কমিউনিকেট করতে পারেন ভালো, এই জিনিসগুলোকে তুলবেন। ঠিক আছে, I can easily communicate with you in English. I can help you design any type of print media design you need for your company. You can contact me anytime. I am also a freelance designer. সেখানে আমি জিনিসটাকে নিজের বায়োটা আমি আমার মতো করে গুছাই যতটুকু পারছি আমি দেখছি। ঠিক আছে, আপনারা যখন আপনাদের বায়োডাটা লিখবেন কারো কাছ থেকে কপি পেস্ট করবেন না কাইন্ডলি, স্পেশালি আমার কাছ থেকে কোনো কিছু কপি পেস্ট করেন না। ঠিক আছে, এতজন কপি পেস্ট করছে, এখন আর কপি পেস্ট করার লাভ হয় না এখনো, কপি পেস্ট করেন না। হ্যাঁ, যা পারবেন নিজে থেকে নিজের বায়োডাটা লিখবেন। ইউ ক্যান অলসো টেক দ্য হেল্প ফ্রম চ্যাটজিপিটি। যারা চ্যাটজিপিটি ইউজ করতে জানেন না, চ্যাটজিপিটির ইউজ শিখে নেন, কাজে লাগবে, জীবনে অনেক কাজে আসবে। সো আপনি আপনার বায়োডাটা চ্যাটজিপিটি থেকেও একটু গুছায় পিছায় লিখতে পারেন, ওইটাও হেল্প নিতে পারেন। সো আপনার বায়োতে আপনি কি করবেন, আপনি উল্লেখ করবেন আপনি কে, আপনি কতদিন ধরে কাজ করেন, কতদিনের এক্সপিরিয়েন্স। যদি না থাকে একটা বলে দেবেন মিথ্যা কথা যে আমি 1 বছরের এক্সপিরিয়েন্স, একটা মিথ্যা কথা বলে দেবেন। কারণ মনে রাখবেন, নোবডি লাইকস আ ফ্রেশার, এটা মাথায় রাখবেন সবসময়। কেউ বিগিনার বা ফ্রেশারদের পছন্দ করে না। ঠিক আছে, কারণ হচ্ছে প্যারা। কারণ আমি যদি চিন্তা করি যে আমার আন্ডারে একটা ডিজাইনার নিব, আমি যদি একটা বাচ্চাকে নিই মানে ফ্রেশার বা বিগিনারকে নিই,
ওকে আমার বহুত কিছু শিখাইতে হবে, অনেক কষ্ট করতে হবে পিছনে। বাট আমি যদি একটা এক্সপিরিয়েন্স মানুষকে নিয়ে আমার কষ্ট করা লাগবে কম, সেই জন্য ফ্রেশারদের কেউ সহজে হায়ার করতে চায় না। যাই হোক, আপনি একটা মিথ্যা কথা বলবেন যে আপনি 1 বছরের এক্সপিরিয়েন্স, এখন ওই মিথ্যা কথা যে বলছেন এটারও আমি সত্যি প্রমাণ কিভাবে করবেন ওটাও বলে দিব। তো মিথ্যা কথা বলবেন যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে, 1 বছরের এক্সপিরিয়েন্স আছে, আপনি কত বছর ধরে কাজ করতেছেন এটা বলার পরে বলবেন যে আপনি কি কি কাজে এক্সপার্ট, আপনি কি কি পারেন, কোনটা আপনার কো কারিকুলার এক্সপার্টিস যদি থাকে ওগুলো উল্লেখ করবেন, আর আপনি কি করতে বেশি পছন্দ করেন, প্রিন্টের কাজ, ওয়েবের কাজ, ব্লা এই জিনিসটাকে সুন্দর মতো আপনি আপনার মতো করে গুছায় লিখবেন। কারো কাছ থেকে কপি পেস্ট করবেন না, কাইন্ডলি নিজের থেকে লিখবেন আপনার সম্পর্কে, ঠিক আছে? যখন আপনার লেখা হয়ে যাবে নিচে আসবেন, এরপরে আওয়ার এক্সপিরিয়েন্স, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি কিছু না থাকে একটা মিথ্যা কথা বানায় দিয়ে দিবেন এখানেও। যেমন আমি এখানে আমার লাইফে ফার্স্ট টাইম একটা মিথ্যা কথা লিখছিলাম, ওয়ার্ক এক্সপিরিয়েন্সে ক্রাফটি ক্রিয়েশন, গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করছি, ঠিক আছে? ক্রাফটি ক্রিয়েশন নামে আদৌ কোনো কোম্পানি আছে কিনা আমি জানি না, থাকলেও আমি কাজ করি না, তো এটা একটা দিছি। হ্যাঁ, তারপরে টিম পিকো এটা আমারই টিম, ঠিক আছে? এলইডিপি প্রজেক্টে কাজ করছে, শিল্প সভাতে তো কাজ করতেছে। এই যে প্রথম যেটা এক্সপিরিয়েন্স অ্যাড করছিলাম এটা মিথ্যা কথা। একটা মিথ্যা কথা, দুইটা মিথ্যা কথা বললে কিছু যায় আসে না, আমরা এটাকে প্রমাণ করতেছি পরে কিভাবে করবো দেখেন। সো এক্সপিরিয়েন্স যদি না থাকে একটা লিখে দিবেন, একটা কোম্পানির নাম বানায় দিয়ে দিবেন। হ্যাঁ, তার নিচে আসবেন, এখানে আসে আপনি যদি ফাইবার আপওয়ার্কের লিংক যখন হবে তখন আমরা কানেক্ট করবো, আপাতত আমাদের প্রয়োজন নাই। এরপরে যে সেকশন দিয়েছেন গোলস, এটা আমার কাস্টম ভাবে অ্যাড করা, তো আমি চাইলে এখানে আরো কাস্টম সেকশন অ্যাড করতে পারি এবং টাইটেল দিয়ে এবং প্যারাগ্রাফ লিখতে পারি। টাইটেল মাস্ট বি দিতে হবে, দেন প্যারাগ্রাফ লিখতে পারি আমার আলাদা কোনো সেকশন যদি আপনি বানাইতে চান, ঠিক আছে? আপনার এক্সপিরিয়েন্সের উপর এখানে যেমন শুধুমাত্র এইটুকু আছে, আপনি যদি আরো অন্য কিছু এক্সপিরিয়েন্স অ্যাড করতে চান ওইগুলো এখানে হাইলাইট করে অ্যাড করতে পারেন। এই হচ্ছে বিয়ান্সের প্রোফাইল। বিয়ান্সের প্রোফাইল খুব কোডিং কিছু না, খুব সিম্পল। সো আপনারা এখানটায় আপনার প্রোফাইলটা সুন্দর করে সাজায় নেবেন। ফাইনালি আসেন হচ্ছে প্রোফাইল পিকচারে। প্রোফাইল পিকচার বিয়ান্সের ছবি যখন দিবেন, বিয়ান্সের ছবিটা আপনারা ক্যাজুয়াল পাসপোর্ট সাইজ ছবি দিবেন। হ্যাঁ, ক্যাজুয়াল পাসপোর্ট সাইজ ছবি মানে আপনার হেডশট পাসপোর্ট সাইজ ছবি যেমন তুলেন ওইভাবেই তুলবেন, বাট নর্মাল ড্রেসে একটা হাসি মুখ চেহারা দিয়ে এরকম নর্মালি একটা, হ্যাঁ, একদম পুরো পাসপোর্ট ছবি দিতে হবে না, চেষ্টা করবেন ক্যাজুয়ালি নর্মালি হাসি মুখে একটা ছবি দেওয়ার। কোন কোন ছবি প্রযোজ্য হবে না? চোখে সানগ্লাস লাগায় বন্ধুর বাইকে যায় চিপকে একটা সেলফি তুলছেন, বা মানুষের গাড়ির সামনে যায় টেরা হয়ে চিপকে একটা মানে ভাব নিয়ে একটা ছবি তুলছেন, তারপরে বিয়ে বাড়ির দাওয়াত খেতে গেছেন লাল শাড়ি পরে, এগুলা ছবি এগুলা চলবে না, ঠিক আছে? প্রফেশনালিজম মেইনটেইন ভাইয়া করবেন। কোনো ছবি না দিলে কি প্রবলেম হবে? হ্যাঁ, ছবি আপনার জিনিসটাকে জাস্টিফাই করবে, ছবি আপনাকে অ্যাড করতে হবে। আচ্ছা Profile ভাইয়া, picture। নিজের ছবি না দিয়ে যদি অন্য কারো ছবি দেই? জিনিসটা অথেন্টিক হবে না? চিন্তা করেন সিভি তো ছবি দেওয়া লাগে, আপনার যদি নিজের ছবি না দিয়ে অন্য কারো ছবি দেন তাহলে যেমনটা দেখাবে এরকম তেমনটা দেখাবে। সেম আপনি যদি এখানে ছবি দিতে না পারেন তাহলে ফাইবার আপওয়ার্কে কি করবেন? ফাইবার আপওয়ার্কে তো ছবি দেওয়া লাগবে আপনার। সো আপনাকে একটা ছবি অ্যাড করে দিবেন। যদি আপনারা হচ্ছে ওই যে বোরকা পরেন তাহলে আমি বলবো যে আপনারা হিজাব পরা ছবি দিবেন, মানে অ্যাটলিস্ট আপনার চেহারাটা যাতে দেখা যায়, কারণ এটা অথেন্টিকেশনের জন্য অনেক ইম্পর্টেন্ট। বুঝতে পারছি? সো আপনি একটা প্রোফাইল পিকচার অ্যাড করবেন, আর যেটা বললাম একটু মার্জিত ভাবে দিয়েন, ওই টেরা বেঁকা ছবি দিয়েন না, সুন্দর একটা প্রোফাইল পিকচার অ্যাড করুন পাসপোর্ট সাইজের আর কি, যেমন এটা অ্যাড করছি আমি আরো মনে হয় 5 বছর আগে, যা আছে তাই আছে, আমি এটা চেঞ্জ করি নাই, যদিও এখন আর আমি এরকম নাই, আছে ওরকম। দ্যাটস ইট। এটা করে ফেললে আপনার প্রোফাইলের এই বাম পাশের অংশটা দেখবেন আমার মতো এরকম ফুলফিল হয়ে যাবে, দেখছেন? দ্যাটস ইট, আপনার প্রোফাইল বিহান্সার রেডি হয়ে গেল। বুঝতে পারছি? এখন পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে? এনিথিং, এনিওয়ান? বিহান্সের এডিট অ্যাভেলেবিলিটি অপশনটা ভাইয়া, কোনটা দেওয়া আছে? হ্যাঁ বলুন। আচ্ছা আমার কোশ্চেন হচ্ছে এই বিহান্স আমি প্রোফাইল খুললাম, কিন্তু ওই ছবিগুলো কিভাবে অ্যাড হয়ে যায়? অটোমেটিক হবে নাকি আমাদের করতে হবে? পোর্টফোলিও, হ্যাঁ আপনি যে বললেন যে এরকম হয়ে যাবে। হয়ে যাবে না, আমরা হওয়াবো না, আমরা করব। আচ্ছা ওকে ওকে, বিহান্সের আমি অবাক হয়ে গেলাম যে কাজ করার পরে আবার কিভাবে অটোমেটিকলি হয়ে যায়। ওকে ওকে, থ্যাংক ইউ। বিহান্সে এডিট অ্যাভেলেবিলিটি অপশনটা কোনটা দেওয়া উচিত? এখানে অ্যাভেলেবিলিটিতে আপনি যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আমি সাজেস্ট করব যে ফ্রিল্যান্স প্রজেক্টে দিবেন। হ্যাঁ, আমার সাজেশন ফ্রিল্যান্স প্রজেক্ট দিয়ে রাখা। হ্যাঁ, ফুল টাইম জব চাইলে দিতে পারেন, ইটস নট ম্যান্ডেটরি, এটা হচ্ছে আপনার উপর, আপনি কি হিসেবে কাজ করতে চান, ফুল টাইম জব হিসেবে কাজ করতে চান নাকি ফ্রিল্যান্সার হিসেবে করতে চান? আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চাই, তাই জন্য আমি ফ্রিল্যান্সার দিছি, ফুল টাইম জব হিসেবে চাই না।
যদি কখনো ক্লায়েন্ট আপনাকে দেখে, আপনাকে ফ্রিল্যান্সার হিসেবে যারা হায়ার করতে চান তারা নক দিবে। যদি আপনি ফুল টাইম অন করেন, ফুল টাইম দিতে পারেন, চাইলে 2টাই দিয়ে দিতে রাখতে পারেন, আপনার যেমন ইচ্ছা তেমন করতে পারেন। ঠিক আছে, আপাতত আমি ফ্রিল্যান্স দিয়ে রাখছি। এতটুকু ক্লিয়ার সবার? কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে? নাই? না থাকলে সবাই within the next 3 months দিলে কি বুঝবে? 3 মাসে পর্যন্ত অ্যাভেলেবেল নাকি 3 মাস পরে অ্যাভেলেবেল? উইদিন দ্য নেক্সট 3 মান্থস দিলে আপনি 3 মাসের জন্য অ্যাভেলেবেল। ঠিক আছে, মানে আপনাকে 3 মাসের মধ্যে হায়ার করতে হবে। আচ্ছা দেখেন, বিহান্সে যখন আমরা প্রজেক্ট অ্যাড ভাই আপনার কথাটা বুঝি নাই, হায়ার করার কথাটা। এই যে কোয়েশ্চেন করছে দেখেন, উইদিন দ্য নেক্সট 3 মান্থস, উনি অ্যাভেলেবিলিটির কথার সাথে কোয়েশ্চেনটা করছে। তো ওই যে অ্যাভেলেবেল দিলেন না, এখানে এখানে টাইম সেট করা যায় কতক্ষণের জন্য অ্যাভেলেবেল আছেন, কত দিনের জন্য অ্যাভেলেবেল আছেন এইগুলা। সো আপনি কতদিন কত সময় এটা এখান থেকে দিতে পারেন। যেমন এখানে আছে উইদিন দ্য নেক্সট 3 মান্থস, হ্যাঁ 3 মাসের জন্য আপনি ফ্রিল্যান্সিং প্রজেক্টের জন্য ফ্রি আছেন। ঠিক আছে, কত দিনের জন্য আর কি এটা ফ্রি, ওটা এখানে লেখা যায়। অ্যাভেলেবিলিটি নিয়ে মাথা ঘামায়েন না, ইট ডাজন্ট ম্যাটার যে আপনি কতক্ষণ ধরে কি অ্যাভেলেবেল করতেছেন। সবচেয়ে বেশি ইম্পর্টেন্স এখন আপনাদের কাছে রাখবে হচ্ছে আপনার পোর্টফোলিওটা বানানো। ঠিক আছে, পোর্টফোলিও বানানোর জন্য আমাদেরকে কি করতে হবে বলুন তো? এই যে প্রজেক্টগুলো যে আমরা দিব, এখানে কোন প্রজেক্টগুলো সাবমিট করবো বলুন তো? কোন প্রজেক্ট সাবমিট করব? যেগুলো অ্যাসাইনমেন্ট করছেন সেগুলো? নিজে আইডিয়া থেকে যা করবো তা। হ্যাঁ ওটা ভালো, বাট মনে রাখবেন বিহান্সে আমরা কিন্তু আমরা যা অ্যাসাইনমেন্ট করছি একটাও দিতে পারবো না। অ্যাসাইনমেন্টের জন্য যা যা করছি আপনারা কোনো কাজ বিহান্সে সাবমিট করতে পারবেন না, কারণ আপনারা যেগুলো করছেন আমার আগে আরো অনেক ব্যাচ ওগুলা করছে, সেগুলো দিলে কপিরাইট ক্লেম খেয়ে যাবেন। ঠিক আছে, এই জন্য যখন এখন থেকে আপনারা যখন ডিজাইন করবেন, সো আচ্ছা আপনাদের মধ্যে এই কনফিডেন্স গ্রো করছে যে আমি যদি আপনাদেরকে কোনো ডিজাইন দিয়ে আপনারা এখন করতে পারবেন? এই কনফিডেন্স গ্রো করছে আপনাদের মধ্যে? হ্যাঁ ভাইয়া ভাইয়া সবাই পারবেন? জি ভাইয়া। ভাইয়া আচ্ছা, এই কনফিডেন্স গ্রো করা মানে কিন্তু আপনারা ফার্স্ট স্টেজ কমপ্লিট করে ফেলছেন, আপনাদের লাইফের প্রথম স্টেজ শেষ মোটামুটি বলতে পারেন। এখনো মানে এক্সপার্ট হন নাই, বাট ফার্স্ট স্টেজ শেষ যে আপনারা ডিজাইন কপি করতে পারবেন। সেকেন্ড স্টেজ এখান থেকে শুরু হয়ে গেছে আপনাদের, এখন থেকে আর কপি করবেন না, কপি করা বাদ দিয়ে দেন। কি করবেন? 10টা ডিজাইন দেখবেন, 10টা ফ্লায়ার দেখলেন, ওটাকে মডিফাই করতে পারেন। 10টা থেকে এর থেকে একটু শেপ নিলেন, ওর থেকে কালারের আইডিয়া নিলেন, ওর থেকে টাইপোগ্রাফি নিলেন, হ্যাঁ কারো কাছ থেকে শেপস এর আইডিয়া নিলেন, কারো দেখলেন যে ছবিটা কিভাবে বসাইছে, কেউ ওটা দেখেন ফুটারে কন্ট্যাক্ট টাচটা কিভাবে লেখছে, এটা নিয়ে মিলাই ঝুলে আপনি কিছু তৈরি করেন। এটাকে বলে মডিফিকেশন সেকশন, মডিফিকেশন টাইম আপনার লাইফে। এই টাইমটা খুব ভাইয়া ভিএনসি বলেন। যদি আমি কোনো একটা কাজ যদি আপলোড করি, তাহলে ওটাকে আবার ডিলিট করা যাবে না? যাবে, সিলেক্ট করা যাবে, এডিট করা যাবে, আবার আর নতুন করে অ্যাড করতে পারবেন। সো মনে রাখবেন এখন থেকে কপি করা কাজ মোটামুটি বলে দেন কমায় দিবেন। কমায় দিয়ে আপনারা যেটা করবেন মডিফিকেশন করবেন। যদি 10-20টা ডিজাইন দেখে একটা বানাইতে নাও পারেন, যেই ডিজাইনটা আপনি করছেন, ধরেন এই ডিজাইনটা আপনি দেখে দেখে করতেছেন, আমার একটা ডিজাইন ধরেন আপনি দেখে দেখে করতেছেন, এই যে এই ডিজাইনটা, তো এই ডিজাইনটা করার সময় মডিফাই করবেন। হ্যাঁ কালার চেঞ্জ করে দেন, লেখা চেঞ্জ করে দেন, ছবি চেঞ্জ করে দেন, ফন্ট চেঞ্জ করেন, কালার চেঞ্জ করেন, সবকিছু মানে এক কথায় টুকটাক জিনিসপত্র আপনার মডিফাই করতে হবে। হুবহু ডিজাইন ডু নট মানে কপি পেস্ট এনিথিং এন্ড সাবমিট ইট টু বিহান্স, এটা কখনোই করবেন না এখন থেকে, কারণ ইদানিং বিহান্স অনেক ঘাটতারা হয়ে গেছে। কপিরাইট ক্লেম যদি দেয় তাহলে তখন কিন্তু ঝামেলা করে অনেক অ্যাকাউন্টে। ঠিক আছে, যাতে কপিরাইট ক্লেম দিতে না পারে। আপনারা বাজারে অনেক জিনিস দেখছেন না, বাটার বদলে পাটা দেখছেন, অ্যাপেক্স এর বদলে অ্যাপক্স দেখছেন, অ্যাপক্সের জুতা, ওরা কিন্তু কোনোদিন বাটা কোনোদিনও ওদের নামে মানে ক্লেম করতে পারবে না, কারণ তো বাটা লেখা নাই, সেম ফন্ট সেম স্টাইল সেম কালার, বাট বাটা লেখা নাই, পাটা লেখা রাখছে, ও কেমনে কমপ্লেন করবে? এটাই আপনাদেরকে খাটাইতে হবে। সবকিছু সেম রাখবেন না, মডিফাই করবেন এখন থেকে। ঠিক আছে, কালার চেঞ্জ করেন, লেখা চেঞ্জ করেন, ফন্ট চেঞ্জ করেন, ছবি চেঞ্জ করেন, একটু লেআউটটাকে 19-20 করেন। ও যদি সার্কুলার শেপ দিয়ে বানায় আপনি চারকোনা শেপ দিয়ে করেন। হ্যাঁ
হ্যাঁ, একটু ঘুরায় পিছায় মডিফাই করে দেন সাবমিট করেন, কোনো সমস্যা হবে না। কতদিন পর পর ডিজাইন আপলোড করতে হয়? কোনো দিন পর পর নাই, আপনার ইচ্ছা। আপনি ডেইলি করতে পারেন, একদিন পর পর, 5 দিন পর পর, 1 মাস পর, 6 মাস পর, যখন ইচ্ছা আপনি তখন ডিজাইন আপলোড করতে পারবেন। এটা কোনো লিমিটেশন নাই, টাইম নেই, ঠিক আছে? বাট মনে রাখবেন কপি পেস্ট করবেন না, ডিজাইন মডিফাই করে করে আপলোড করবেন, তাহলে কপিরাইট ক্লেম খাবেন না। এখন আসেন ডিজাইন পাবলিশ করবেন কেমনে। সো ফার্স্ট অফ অল আমি এখানে আপনাদেরকে এই জিনিসগুলো একটু দেখাই দিই, বাটনগুলো কি করে। সার্ভিসেস এখানে আমি এখন আপাতত নতুন আসছে, ওটা অ্যাড করি নাই, ওটা বাদ দেন। অ্যাডোবি স্টক হচ্ছে স্টক মার্কেটে যদি আপনারা কাজ করে থাকেন, অ্যাডোবি স্টক ওইগুলাকে এখানে কন্ট্রিবিউট করতে পারেন, ওটাও মাথা ঘামায়েন না, ওটা স্টক মার্কেট। এনএফটি আমাদের কাজে আসবে না। এনএফটি হচ্ছে নন ফাঞ্জেবল টোকেন, এটা হচ্ছে আপনার, আরে ওই কারেন্সিটাকে কি বলে, আরে মাঝখানে যে খুব হাইপ উঠাইলো, বিটকয়েন। হ্যাঁ, ওই কারেন্সিটাকে কি বলে? ক্রিপ্টোকারেন্সি। হ্যাঁ, ক্রিপ্টোকারেন্সি। হ্যাঁ, সো এনএফটি হচ্ছে ক্রিপ্টোকারেন্সির সাথে রিলেটেড, এটা আমরা পারবো না। নন ফাঞ্জেবল টোকেন, এনএফটির কাজ, এনএফটি বানায় মানুষ বিক্রি করে ক্রিপ্টোকারেন্সিতে আর কি। সো এগুলোও বাদ দেন, মাথা ঘামায়েন না। লাইভ স্ট্রিমে বেসিক্যালি আপনি নিজে থেকে লাইভ যেতে পারেন, কিংবা আপনি বড় বড় প্রফেশনাল যখন লাইভে যায় ওটাও দেখতে পারবেন, নোটিফিকেশন আসবে আপনার এখানে। মুড বোর্ডে আমি আসতেছি একটু পরে, অ্যাপ্রিসিয়েশনসটা দেখাই দিই। এখানে আপনি কারে কারে লাইক দিতেছেন এই জিনিসগুলো দেখতে পারবেন। ইনসাইটে আপনি আপনার গোটা অ্যাকাউন্টের স্ট্যাটিস্টিক্স চেক করতে পারবেন। ড্রাফটে গেলে আপনি যদি কোনো ডিজাইন পাবলিশ করতে করতে অর্ধেক রাস্তায় ছেড়ে দেন, পাবলিশ না করে, আজকে অর্ধেক করলেন, কালকে বাদ বাকি করে পাবলিশ করবেন, সেক্ষেত্রে এটা ড্রাফটে আসে জমা হয়ে থাকবে। আসতেছে হইতেছে কি আপনার মুড বোর্ড। মুড বোর্ডটা কি জিনিস? মুড বোর্ড হচ্ছে বেসিক্যালি, আমরা এটা দেখাই আপনাদের, দেখলেই চিনবেন। এরকম দেখছেন না টিভি, সিনেমায়, নাটকে অনেকগুলা মানুষের টেবিলের সামনে এই ধরনের ছবি টবি পোস্টার লাগানো থাকে। এটা কেন লাগায় বলেন তো? এরকম সুন্দর লাগায় এই জন্য। এটা হচ্ছে আপনার, এইটাই হচ্ছে মুড বোর্ড, মুড বোর্ডের ওয়াল। মুড বোর্ডের কাজ হচ্ছে আপনার ইন্সপিরেশন গুলো জমায় রাখা। ধরেন আপনার একটা, যেমন এই যে এই ছবিটাও অ্যাড করছে না, ওই ছবির কালার ওর ভাল লাগছে, বা এটার টাইপোগ্রাফি ভাল লাগছে, এই জন্য ওইগুলাকে কি করছে, রাখছে, জমায় নিজের কাছে রাখছে। ফিউচারে কোনো না কোনো ডিজাইনে হয়তো এই কালার ব্যবহার করতে পারে, এই টাইপোগ্রাফি অ্যাপ্লাই করতে পারে, হ্যাঁ, সেইটাকেই বলা হয় মুড বোর্ড। সো আপনি কি করতে পারেন, মানুষের ডিজাইনকে আপনি আপনার মুড বোর্ডে সেভ করে রাখতে পারেন, যাতে ফিউচারে আপনি এখান থেকে ইন্সপিরেশন বা আইডিয়া জেনারেট করতে পারেন। এইটা আমি কারোটা সেভ করি নাই, বাট এই যে এখানে আসলে দেখতে পারবেন, এই যে আমার জিপার যে লোগোটা আছে, এই যে জন ইসরায়েল, এ হচ্ছে ওর অ্যাকাউন্টে আমার ডিজাইনটাকে মুড বোর্ডে ব্র্যান্ড আইডেন্টিটিতে সেভ করে রাখছে, এখানে সেভ করছে। এই যে এই ডিজাইনটা ও আছে, এটা অ্যাপ্রিশিয়েট করছে। তারপরে এরকম মানুষ সেভ করে রাখে, আপনার ডিজাইন ভালো হলে যে সেভ করছে, এই যে সেভ করছে, সেরকম সেভ করে রাখে। কেন রাখে? যাতে আপনি পরে ওটা থেকে কিছু একটু আইডিয়া, কালার, টাইপোগ্রাফি, কোনো ইন্সপিরেশন পান আর কি। এটা মুড বোর্ডে সেভ করে রাখা হয়, ঠিক আছে? এই যে এখানে লেখছে ইউজ মুড বোর্ড টু সেভ প্রজেক্টস ফর রিসার্চ, ইন্সপিরেশন অর জাস্ট বিকজ ইউ লাভ দেম। আপনার ভালো লাগছে, আপনি সেভ করে রাখছেন, দ্যাটস ইট, নাথিং এলস। এটা হচ্ছে মুড বোর্ডের কাজ, ঠিক আছে? এখন আছেন ডিজাইন পাবলিশ করার সময় আপনি যাবেন ড্রাফটে, এখান থেকে আপনি ক্রিয়েট এ প্রজেক্টটা দিবেন। বাট যেহেতু আপনারা নতুন অ্যাকাউন্ট করবেন, এইখানে এই অপশনটা পাইতে পারেন, শুরুতেই অপশনটা পাবেন। সো আমি ড্রাফটে পাবো, এই ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করলে আমার সামনে প্রজেক্ট এডিটরে অ্যাড চলে আসবে, প্রজেক্ট এডিটর, ঠিক আছে? তো এই এডিটরে আমরা কি করব, আমাদের প্রজেক্টটা আপলোড করব, ট্যাগস গুলো অ্যাপ্লাই করব, ডিজাইন গুলাকে সুন্দর মতো সাবমিট করব। সো কি কি অ্যাড করা যায় এই ভিয়ান্সে দেখেন, ছবি অ্যাড করতে পারবেন, লেখা অ্যাড করতে পারবেন, ফটো গ্রিড করে ফটো আপলোড করতে পারবেন। যদি আপনি ফটোগ্রাফার হন, ফটো গ্রিড করে আপলোড করতে পারেন। ফটো গ্রিড আপনারা ফটোশপ, ফেসবুকে দেখছেন না, অনেকগুলো ছবি একসাথে আপলোড করলে ওই যে বিভিন্ন বক্স করে দেওয়া যায়, সাজায় গুছায়, ওটাই হচ্ছে ফটো গ্রিড। আপনি গ্রিড আকারে দিতে পারেন। আপনি ভিডিও অ্যাড করতে পারবেন, কোড অ্যাড করতে পারবেন, লাইটরুম এডিট করতে পারবেন, এনএফটি অ্যাড করতে পারবেন, প্রোটোটাইপ অ্যাড করতে পারবেন, 3D অ্যাড করতে পারবেন। সো মোটামুটি এর মধ্যে থেকে সবথেকে বেশি কাজে আসবে আপনার তিনটা, এই ইমেজ, টেক্সট এন্ড ভিডিও অডিও। যদি কখনো আপনি কোনো ভিডিও অ্যাড করতে চান, সেগুলো কাজের ভিডিও, ঠিক আছে? সো আমরা প্রথমে অ্যাড করবো ইমেজ। এই অপশনগুলো কিন্তু এখানে আছে, এই ডান পাশে, ঠিক আছে? সো আমরা ইমেজ অ্যাড করবো। এখানে কোন ইমেজ অ্যাড করবো? মক আপ করা ছবি অ্যাড করবো। এখন আমি এখানে বলে দিই, একটা ডিজাইনকে আপনারা মিনিমাম 3 থেকে 4টা মক আপ করবেন, ঠিক আছে? যেমন ধরেন আমরা এই যে বিজনেস কার্ডের মক আপ করছি না, এই ডিজাইনটারই আমাকে আরো 3টা মক আপ বা 4টা মক আপ করতে হবে। মানে 3টা 4টা না, মানে আমাকে আরো, একটা তো করা আছে, আরো 2টা বা 3টা মক আপ করতে হবে একই ডিজাইনের। মানে একটা ডিজাইনকে 3 ভাবে বা 4 ভাবে প্রেজেন্ট করবেন আপনি, বুঝতে পারলাম?
বুঝছেন জিনিসটা? ভাইয়া এতে করে লাভ কি হবে? না ভাইয়া বুঝি নাই। বুঝেন নাই? এটাতে করে লাভ হচ্ছে যে আপনার ডিজাইনটা দেখতে সুন্দর, প্রেজেন্টেশনটা সুন্দর হয়। যেমন দেখেন একটা দিলে মানুষ অত রিচ করে না। যেমন দেখেন আমার এই লোগোটার প্রেজেন্টেশনটা দেখাই, এরকম করে আপনারা আপাতত পারবেন না, পরে দেখাই দিব এটা কেমনে করছি আমি। সো এই যে দেখেন আমি প্রেজেন্টেশনটা কেমনে করছি লোগোর, এটা হচ্ছে লোগো, জাস্ট এখানে আইডিয়া দেয়া। দেখেন এই মেয়েটা আছে, ওর বটলটা যেটা পরে আছে এই ধরে আছে এটাতে লোগোটা আছে, প্লাস ওর যে ট্রাউজারটা পরছে এর মধ্যে ওই লোগোটা আছে। দেখেন নিচে আসেন, এটা হচ্ছে আমার লোগোটা, ঠিক আছে? এটা অ্যাপের যদি কোনো আইকনে বা অ্যাপ যদি কেউ বানায় এই আইকন ব্যবহার করতে পারবে। এই যে কালার প্যালেট, টাইপোগ্রাফি আমি সুন্দর করে দিছি। এই দেখেন একটা মকআপ ট্যাগে যদি কেউ দেয়, যেহেতু এটা কাপড়ের মানে ক্লদিং ব্র্যান্ডের লোগো, সো এটা যদি ট্যাগ আকারে কেউ দেয় এইভাবে দেখাবে, টি শার্টের ট্যাগ দিলে এভাবে দেখাবে, হ্যাঁ টি শার্ট ডিজাইনে যদি কেউ লোগো দেয় এইভাবে দেখাবে, যদি হুডি বানায় এরকম আসবে, টুপি বানাইলে এরকম শো করবে, ব্যাগ যদি বানায় এরকম আসবে। বুঝতে পারছেন? তো আমি একটা মকআপকে বিভিন্ন ভাবে লোগোকে বিভিন্ন ভাবে প্রেজেন্ট করছি, তাহলে কি হবে জিনিসটা দেখতে দেখে সুন্দর লাগতেছে। আর যদি আমি শুধু এটা দিয়ে রাখতাম কেমন লাগতো বলেন? আপনি নিজে বলেন একটা মকআপ কেমন লাগতো, আর এরকম যদি আমি অনেকভাবে দেখাই কোনটা ভালো লাগবে আপনার কাছে? অনেকগুলো দিলে ভালো লাগবে না? সেম থিং একটা ফ্লায়ার দেখেন ভ্যারিয়েশন ভালো লাগবে। এই জন্য এখানে একটা দিলে আমি এরকম করে রেখে দিছি, আপনি একটাই দেখলেন বা শেষ, কোনো ক্ষতি নাই। বাট জিনিসটা তো আমি আপনার পোর্টফোলিও আপনার ভালো লাগাই তবে মানুষকে, এর কাজই তো মানুষকে ভালো লাগে না। এখন যদি একটা দিয়ে রাখেন তো ভালো লাগবে না তো। সেইটাকে দেখেন আমি এখানে দিছি, আবার সুন্দর করে লিখছি। এগুলা এখন পারবেন না, এগুলো আমি দেখাবো কেমনে করবেন পরে। আপাতত জাস্ট পোর্টফোলিওতে প্রজেক্ট আপলোড করা দেখেন, এই যে এরকম দিছি, দেখেন আরো মকআপ আছে, দেখছেন? এই দেখেন আরো মকআপ, 3-4টা করে মকআপ দিছি, দেখতে ভালো লাগে। একটা করে দিলে কোনো ক্ষতি নাই, বাট ভালো লাগবে না। তো এই জন্য আমরা কি করব, একটা প্রজেক্টকে বা একটা ডিজাইনকে মাল্টিপল মকআপ করব, ঠিক আছে? ধরেন এই ট্রাইফল ব্রোশিওরকে যদি আমি বিয়ান্সে দিতে চাই, এটা একটা মকআপ হইলো না, এরকম আরো 2টা মকআপ আমাকে করতে হবে একই ডিজাইনের। তাহলে কি হবে, আমার বিভিন্ন ভাবে একটা ডিজাইনকে আমি প্রেজেন্ট করতে পারবো। বুঝছেন এবার বিষয়টা? বুঝছেন? এবারে এখানটা জাস্ট আপলোড করে দিবেন, এই হচ্ছে আপলোড করার পালা। যেমন আমার কাছে, আমি জাস্ট আপনাকে একটা আইডিয়া দেওয়ার জন্য দেখাই, আমার কাছে একটা ডিজাইন আছে, ওটার অনেকগুলো মকআপ করা আছে। আমি এখন মকআপ করব না, ওটা ক্লায়েন্টের নাম ছিল কি যেন, এটা এই যে দেখেন এটার ডিজাইন, এই যে এইটা হচ্ছে একটা মকআপ, 2টা মকআপ, 3টা মকআপ, মেইন ডিজাইন হচ্ছে এইটা, দেখছেন? সো একটা ডিজাইনকে আমি কয়টা মকআপ করছি, 3 বা 3 রকমের মকআপ করছি, ঠিক আছে? এবার এই 3টারে আমি বিহান্সে আপলোড করব, ঠিক আছে? আপলোড করেন। সো আমরা কি করব, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এটা 3টা মকআপ আপলোড দিয়ে দিলাম, ডান। 3টাই দেখেন আপলোড হয়ে যাবে। ওকে ডান, আপলোড হয়ে গেল আমাদের। আপলোড হয়ে যাওয়ার পরে আপনি এই কলমের উপরে দিবেন, কলমের আইকন এডিট করার মতো ক্লিক করবেন, ক্লিক করে রিঅর্ডারের অপশন পাবেন। রিঅর্ডার মানে আপনি কোন ছবিটাকে আগে পরে দিবেন এখান থেকে অ্যাডজাস্ট করতে পারেন। ক্যাপশন চাইলে ক্যাপশন অ্যাড করতে পারেন প্রত্যেকটা ছবির, এটা আমাদের লাগবে, এটা যারা ফটোগ্রাফার তাদের লাগে, ছবিতে ক্যাপশন অ্যাড করে। আর রিপ্লেস করতে পারবেন, এটাকে ডিলিট করতে পারবেন এটা। তো আমরা রিঅর্ডারে যদি ক্লিক করি, আপনার যেই মকআপটা শুরুতে দেখাইতে ভালো লাগতেছে ওইটাকে দিতে পারেন এইভাবে সাজায় গুছায়। আমি এভাবে সাজাইলাম, রিঅর্ডার সেট করলাম, এটার উপরে তারপর এটা তারপর এটা দিয়ে সেভ করে দিলে দেখবেন আপনার ওইরকম নতুন করে আপনার রিঅর্ডার হয়ে যাবে বা সেট হয়ে যাবে, ঠিক আছে? হইলো রিঅর্ডার, ঠিক আছে? এরপরে এই দুই পাশ থেকে গ্যাপ দিবেন। এখন প্রত্যেকটা মকআপ কিন্তু সিমিলার সাইজ, এর কেমনে কেমনে যেন 3টা মকআপই সিমিলার সাইজ হয়েছে, দেখছেন? উইথ 3টারই সমান। কিছু কিছু মকআপের আপনার সাইজ সেম নাও হতে পারে, দেখবেন কোনোটা চিকন হয়েছে, কোনোটা মোটা হয়েছে, কোনোটা চিকন, কোনোটা মোটা হইতেই পারে। সেই জন্য কি করবেন, দুই পাশ থেকে এটার উইথ কমায় দিবেন। কমায় দিলে কি হবে, দুই পাশে স্পেস ক্রিয়েট হবে এন্ড দেখতে মকআপ গুলো ভালো দেখাবে। যে দেখেন দুই পাশে স্পেস ক্রিয়েট হয়েছে, সবগুলো এবার সমান হয়ে গেছে। যদি এটা কোনোটা ছোট বড় থাকতো তাও এটা সমান হয়ে যাবে যদি দুই পাশে স্পেস ক্রিয়েট করেন আপনি, ঠিক আছে? যাতে দেখতে ভালো লাগে করলাম। এরপরে আমরা টেক্সট অ্যাড করব, আমাদের প্রজেক্টটা যে বানাইছি এটার একটা টাইটেল দিব আমরা। টাইটেলটা কই দিবেন, এখানে আপনি মাউসটাকে উপরের দিকে আনলে এই যে প্যানেলটা আবার আপনার সামনে আসবে, এখানে জাস্ট সিম্পলি টেক্সটের উপর ক্লিক করবেন এবং আমরা এখানে টেক্সট লিখবো, টাইটেল, আমাদের এই প্রজেক্টের টাইটেল। যেমন এটা হচ্ছে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির ফ্ল্যাট, যেমন লোগোটার নাম হচ্ছে পিলার হেলথ কোম্পানির নাম, তো আমরা ওটাই লিখতে পারি, পিলার হেলথ কেয়ার ফ্লায়ার। এটাই আমার প্রজেক্টের টাইটেল হতে পারে। বা আপনার যদি এরকম লোগো না থাকে জাস্ট লিখবেন হেলথ কেয়ারের ডিজাইন হলে হেলথ কেয়ার ফ্লায়ার, রিয়েল এস্টেট হলে রিয়েল এস্টেট ফ্লায়ার, হ্যাঁ লিখলাম টাইটেল একটা,
টাইটেল লেখার পর এটাকে হাইলাইট করবেন, হাইলাইট করলে এই এডিটরটা আসবে আপনার সামনে। পরে আমরা এটাকে দিব হচ্ছে এই প্যারাগ্রাফের এখান থেকে দিব হচ্ছে হেডার, কারণ এটা হচ্ছে আমাদের টাইটেল টেক্সট। হেডার দিলে বড় হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে। এখানে কিছু ফন্টস দিয়ে দিছে, আপনি চাইলে যেটা ফন্ট ইচ্ছা করে ওটা দিতে পারেন, যেমন আমি এরিয়াল ফন্টটা ইউজ করলাম। ফন্ট সাইজ চাইলে আপনি আরো বড় করতে পারেন। সো আপাতত আমি ধরেন 38 করলাম, আর একটু বড় করে দিছি। এটাতে আপনি কালার দিতে পারেন ফন্টে, এই যে এরকম লাল কালার করে দিতে পারেন, খুবই বিশ্রী লাগবে। আমি বলবো যে ফন্টে কোনো কালার দিবেন না, ব্ল্যাক রাখবেন, দেখতে নিলে খারাপ লাগে। আপনি চাইলে বোল্ড করতে পারেন, লাইট করতে পারেন, ইটালিক করতে পারেন, আন্ডারলাইন করতে পারেন। হ্যাঁ, আমি এগুলো কিছুই করবো না, আমি একদম ক্লিন রাখবো, জাস্ট প্যারাগ্রাফটাকে সেন্টার অ্যালাইন করে দেবো, তাহলে টাইটেলটা একদম মাঝামাঝি চলে আসবে, তো দেখতে ভালো লাগবে। ঠিক আছে, টাইটেল দেওয়া হয়ে গেল। এরপরে আপনি ইন্টার দিয়ে নিচে আসবেন। এবারে আপনি আপনার কিছু ফিচার্স উল্লেখ করবেন। এখানে আমার এই ফ্লায়ারটার ফিচার্স গুলো কি কি আছে। আপনার ফ্লায়ারের ফিচার গুলো আমরা কই খুঁজে পাবো? আপনাদের যখন আমি গ্রাফিক রিভার থেকে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, ওখানে কিছু ফ্রি ফিচার্স দেয়া থাকতো, আপনারা কি নোটিস করছেন? ধরেন আমরা এখান থেকে হেলথ কেয়ারের একটা ফ্লায়ার বার করি। র্যান্ডমলি একটা ওপেন করছি, এখানে দেখেন কিছু ফিচার্স আছে আপনার এখানে দেয়া। এই যে এটা কি ফুললি লেয়ার করা আছে, ফুললি লেয়ার্ড আছে, 300 ডিপিআই আছে, সিএমওয়াই কে কালার মোডে আছে। ঠিক আছে, তারপরে আপনার কমপ্লিটলি এডিটেবল ডিজাইন, প্রিন্ট রেডি করা আছে। হ্যাঁ, তারপরে ফ্রি ফন্টস ব্যবহার করা হয়েছে, ফটোজ ইনক্লুড করা নাই, অল ইমেজেস আর ইন ভেক্টর ফরম্যাট। দেখছেন, এগুলো হচ্ছে আপনার ফিচার ফ্লায়ার। এই ফিচারগুলো আমরা এখানে লিখবো। ঠিক আছে, লেখেন। যদি আপনার এটা হচ্ছে ডিজাইন মেবি লেটার সাইজে করা আছে, তো আমরা এখানে সবার আগে উল্লেখ করতে পারি লেটার সাইজে করা আছে। ওকে, স্পেস দিয়ে আমরা এই যে এই আইকনটা অ্যাপ্লাই করতে পারি। এই আইকনটা এটাকে কি বলে আমি নিজেও জানি না। এটা হচ্ছে কই আছে, শিফট চেপে ধরে আপনার ইন্টারের উপরে, ঠিক ইন্টারের উপরে দেখবেন একটা ব্যাকস্ল্যাশ আছে। তো শিফট চেপে ধরে ওটাতে ক্লিক করলে দেখবেন এই লম্বা লম্বা দাড়িতে। হ্যাঁ, এইটা ইউজ করতে পারেন আপনি। হ্যাঁ, শিফট চেপে ধরে ওই লম্বা দাড়ি। তো আমরা লেটার সাইজ দিলাম, আমরা আরো ফিচার্স কিছু অ্যাড করতে পারি, যেমন ধরেন এডিটেবল দিলাম, স্পেস দিলাম, এখানে লিখলাম ফুললি লেয়ার্ড। ফিচার অ্যাড করতে থাকেন আপনি যা আপনার আছে। তারপরে আপনি লিখতে পারেন 300 ডিপিআই, 300 ডিপিআই মিন্স হাই রেজলিউশন। তারপরে আপনি লিখতে পারেন প্রিন্ট রেডি। তারপরে আপনি লিখতে ফ্রি ফন্টস। মোটামুটি এই কয়েকটা ফিচার দিলাম। আপনি চাইলে আরো, যখন আপনি গ্রাফিক ডিজাইনের এইরকম আরো পেজ ঘুরবেন, আরো আইডিয়া পাবেন কে কি লিখতেছে। দেন এগুলাকে হাইলাইট করে, যেগুলা যেহেতু এটা আমাদের টাইটেল না, সো এটাকে আমরা কি করব, প্যারাগ্রাফ ফন্টে দিব। ফন্ট সাইজ আমরা ডিক্রিজ করব 20 পয়েন্ট রাখলাম। এই যে সো আমরা আমাদের ফিচারসটা লিখে দিয়েছি এখানে। আর একটু বড় করতে চাইলে করতে পারি, 24 রাখলাম। দেখেন, তো আমরা টাইটেল প্লাস আমাদের ফিচার গুলো সুন্দর করে এখানে হাইলাইট করে দিছি। লেখাটারও ওরিয়েন্টেশনটা মানাচ্ছে। আর এটাকে যদি বোল্ড দেন দেখতে লাগবে বিশ্রী, কারণ দুইটার মধ্যে কোনো মানে ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে না। সো এই জন্য আমরা এটাকে কি রাখতেছি, প্যারাগ্রাফ। বুঝতে পারলাম? সেরকম একটা টাইটেল অ্যাড করবেন, আপনার ফিচার্স গুলো অ্যাড করে দিবেন। দেন নিচে আসবেন, আরেকটা টেক্সট অ্যাড করবো। টেক্সট একদম লাস্টে এখানে লিখবেন হচ্ছে থ্যাংক ইউ ফর ভিজিটিং, দিয়ে এটাকে হাইলাইট করবেন, সেন্টার অ্যালাইন করে দিবেন। এটাকে আমরা হেডার ফন্ট করে দিতে পারি বোল্ড। দ্যাটস ইট। এটাতে আর কোনো সেটিংস চেঞ্জ করবো না। থ্যাংক ইউ জানা দিলাম আমরা একটা, আমাদের প্রজেক্টটা যেহেতু দেখতে আসছে। দ্যাটস ইট। যে দেখবে সে থ্যাংক ইউ একটা দিয়ে দিলেন, ডান। এইটুকু টেক্সট অ্যাড করবেন। আপনি আরো ফিচার্স এর আইডিয়া পাবেন যখন আপনি এই যে গ্রাফিক রিভারের ডিজাইনগুলো ঘাঁটবেন তখন। এতটুকু পর্যন্ত বুঝছেন সবাই? জি ভাইয়া। এরপরে আসেন আমরা এখানটা আরেকটা কাজ করে নিই, ডিজাইনটাকে আগে সাজাই নিই, তারপরে আমরা ভিতরের কাজগুলো করবো এসইও। সো এখান থেকে আমরা স্টাইলে যদি ক্লিক করি, স্টাইলে ক্লিক করে আপনি ব্যাকগ্রাউন্ডের কালারও দিতে পারেন। এরকম খুবই বিশ্রী লাগবে ব্যাকগ্রাউন্ডের কালার দিলে। আমি বলবো যে ব্যাকগ্রাউন্ডের কালার হোয়াইটই রাখেন, দেখতে ভালো লাগবে। এই বিশ্রী করেন না, খ্যাত বানায় না, হোয়াইট রাখবো আমরা ব্যাকগ্রাউন্ডের কালার। কন্টেন্ট স্পেসিং দিয়ে আপনি স্পেস গুলো অ্যাডজাস্ট করতে পারেন। কন্টেন্ট অর্থাৎ একটা ছবি আর এই যে এই দুটোতে আসি, তাহলে দেখতে হবে এই ছবি থেকে এই ছবির স্পেস গুলো অ্যাডজাস্ট করা যায়। দেখেন, আপনি জোড়াও লাগিয়ে দিতে পারেন, স্পেসও রাখতে পারেন। বাট মনে রাখবেন এইখানে জোড়া লাগাবেন আর স্পেস লাগ করলে উপরেও কিন্তু এটার রিয়াকশন হয়। দেখেন, দেখছেন? একদম যদি 0 করে দেন কন্টেন্টের স্পেসিং, তাহলে দেখতে খারাপ লাগবে। সো আমরা এখানে বেশি না 20 পিক্সেলের স্পেস রাখতেছি আপাতত। এই সেভ করলে এখন সুন্দর একটা স্পেস এখানেও দিচ্ছে। প্রত্যেকটা ছবির মাঝখানে সুন্দর এরকম স্পেস পাবেন আপনি, দেখেন দেখতে ভালো লাগবে। মোটামুটি এইটুকুই আপনার ফটো প্রেজেন্টেশন করার কাজ। এরপরে সব কাজ হবে এসইওর জন্য। এসইও বুঝেন? এসইও কি?
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয় এসইও, যাতে সার্চ করলে আপনার ডিজাইন খুঁজে পায়। যদি আপনার ডিজাইন মানুষ খুঁজেই না পায়, তাহলে আপনার ডিজাইনে ভিউ হবে না, লাইক আসবে না, ক্লিক আসবে না, এন্ড মানুষ যদি চোখে না পড়ে, হয়তো ক্লায়েন্টের চোখেও যদি না পড়ে, তাহলে আপনাকে নক দিবে না। বিহান্স থেকে কিন্তু ক্লায়েন্টের নক আসে। সো বিহান্সের জিনিসটাকে যাতে ফুললি ভালো এসইও হয়, এটা মাথায় রাখবেন, যাতে মানুষ দেখে। যেমন আপনি যদি ডিসকভারে যায় সার্চ করেন, ধরেন একটা ক্লায়েন্ট আসছে, তার একজন ডিজাইনার লাগবে ফ্লায়ারের বা লোগো, সে রিয়েল এস্টেট লোগো খুঁজতেছে, রিয়েল এস্টেটের লোগো বানাবে, সে খুঁজতেছে এখান থেকে ডিজাইনার, খুঁজতে 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 এখানে যদি এখন সার্চ লিস্টে আপনার ডিজাইনটা না আসে, তাহলে তো সে আপনাকে নক দিবে না, যদি তার ডিজাইন নাই পড়ে চোখে। এই জন্য কি করতে হবে, ভালো এসইও করতে হবে, যাতে এই যে সার্চ লিস্টে আপনি আসেন, কেউ যদি খুঁজে আপনারা যাতে চোখে পড়ে বা পায়। ঠিক আছে, যেমন আমরা যেটা দেখছিলাম না, জিপার, জিপার দিয়ে যদি আমরা কিছু সার্চ করে লেটছি, বা আসে নাকি আমারটা, জিপার 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 জিপার, না আসে না, এটা ছবি আসতেছে। আচ্ছা, লেটস ট্রাই জিপার লোগো দিয়ে সার্চ করব, দেখি কি আসে। এই যে আসছে, দেখছেন সেটা কেন আসতেছে, এই যে এসইওর কারণে, বুঝতে পারছেন? তো এরকম যদি মানুষ যদি আপনার প্রজেক্ট খুঁজে না পায়, ভিউ হবে না, আর যদি ভিউ না হয়, লাভ কি হলো আমার এখানে পোর্টফোলিও বানায়। তো এই জন্য কি করতে হবে, এসইও করতে হবে। এসইও কেমনে করে, ট্যাগ এন্ড কিওয়ার্ডস অ্যাপ্লাই করে। ট্যাগস আর কিওয়ার্ডস, ট্যাগস আর কিওয়ার্ডস কি, যেগুলো দেখে মানুষ সার্চ করে এগুলোকে বলা হয় ট্যাগস, আর ওগুলোকে বলে কিওয়ার্ড, যেটা লিখে সার্চ করলাম। যেমন আমরা একটু আগে সার্চ করলাম জিপার লোগো লিখে, জিপার লোগো হচ্ছে একটা ট্যাগ বা একটা কিওয়ার্ড যেটা মানুষ সার্চ করবে। ফ্লায়ার ডিজাইন, এটা হচ্ছে একটা ট্যাগ বা কিওয়ার্ড যেটা মানুষ সার্চ করবে। তো ট্যাগ তখনই সেগুলোই ব্যবহার করবেন যেগুলো মোস্টলি রিলেটেবল আপনার ডিজাইনের সাথে এবং মানুষ সার্চ করবে সেইগুলা। এখন আপনার ডিজাইন হচ্ছে ফ্লায়ারের, আপনি ওর মধ্যে ব্রোশিওরের ট্যাগ দিয়ে রাখলে লাভ হবে না। আপনার ডিজাইন হচ্ছে ব্রোশিওর, আপনি ওর মধ্যে ফ্লায়ার ডিজাইন ঢুকে রাখলেন ট্যাগ হিসেবে, মানুষ ক্লিক করবে না। কারণ যে ব্রোশিওর খুঁজতে আসছে, ও যদি আপনার ফ্লায়ার চোখের সামনে পায়, সে তো ক্লিক করবে না, ও তো খুঁজতে আসছে ব্রোশিওর, আপনাদের কেন ক্লিক করবে? সো আপনাদের পারফেক্ট, রিলেটেবল এবং যেটা আপনার ডিজাইনের সাথে যায়, এই ধরনের ট্যাগস অ্যাপ্লাই করতে হবে। পুরা দূরে কোনো ট্যাগস অ্যাপ্লাই করবেন না। ট্যাগস কেমনে অ্যাড করেন, এখানে ফার্স্ট অফ অল ছবিতে ট্যাগস অ্যাড করা যায়, প্রত্যেকটা ছবিতে ট্যাগ অ্যাড করা যায়। আপনি এখানে কি করবেন, এই অ্যাড ট্যাগস এর অপশনে ক্লিক করবেন, এখানে ট্যাগ অ্যাড করা যায়, ইমেজ ট্যাগস। এটা আপনার ছবিটাকে এসইও করবে। কয়টা ট্যাগ দেওয়া যায়, 10টা। মনে রাখবেন, যত বেশি ট্যাগস দিবেন তত বেশি রিচ করবে। সো আমার সাজেশন হচ্ছে যতগুলো ট্যাগস দেওয়া যায় সবগুলো দিবেন। 10টা ট্যাগ দিয়ে গেলে 10টাই দিবেন, 20টা দিয়ে গেলে 20টা দিবেন। যদি কোনো ওয়েবসাইটে দেখেন যে ট্যাগস দেওয়ার অপশন আছে 50টা, 50টাই দিবেন, তাহলে আপনার তত বেশি রিচ করবে। সো আপনি এখানে ইমেজের ট্যাগস অ্যাড করবেন, ট্যাগস বা কিওয়ার্ড যেটা দেখে মানুষ সার্চ করবে। সো আপনার এই ট্যাগসটা অবশ্যই আপনার প্রোডাক্ট রিলেটেড বা আপনার ডিজাইন রিলেটেড হতে হবে। যেমন আমাদের এটা ফ্লায়ার, সো ফার্স্ট অফ অল একটা ট্যাগ হচ্ছে ফ্লায়ার ডিজাইন, ইন্টার দিবেন, ট্যাগ হয়ে যাবে। তারপর হেলথ কেয়ারের ফ্লায়ার, সো হেলথ কেয়ার ফ্লায়ার আমরা লিখতে পারি। তারপর পোস্টারও কিন্তু এটার সাথে যায়, পোস্টার ডিজাইন। তারপরে বিজনেস ফ্লায়ার এটা হইতে পারে, হ্যাঁ। তারপরে আপনার মেডিকেল ফ্লায়ার হতে পারে। তো এইরকম আপনার প্রোডাক্টের সাথে যায় এই ধরনের ট্যাগস অ্যাড করবেন 10টা। প্রত্যেকটা ছবিতে ট্যাগস অ্যাড করা যায়, দেখেন এখানেও 10টা অ্যাড করতে পারবেন, এখানেও 10টা অ্যাড করতে পারবেন। মানে যতগুলো ছবি আপনি অ্যাড করবেন, প্রত্যেকটা ছবিতে আমরা কি করতে পারবো, ট্যাগস অ্যাড করতে পারবো 10টা করে। তো আপনারা কিন্তু প্রত্যেকটা ছবিতে ট্যাগস অ্যাড করবেন, এটাতে কিন্তু ছবি এসইও হবে। কথা বুঝতে পারছেন? ট্যাগস কই পাবেন, ট্যাগস এই যে মানুষের গ্রাফিক রিভারের ওয়েবসাইট ঘাটবেন, এখানে ট্যাগস পাবেন। তবে সবগুলো ট্যাগস কাজে লাগানোর মতো না। যেমন দেখেন এখানে লেখছে হসপিটাল, এটা কাজে আসবে না। হসপিটাল ফ্লায়ার যদি হতো তাহলে কাজে আসতো। ডক্টর, এটা কাজে আসবে না। ক্যান্সার কেয়ার, এটা আমাদের ডিজাইনের সাথে যায় না। অ্যালজাইমার, এটা আমাদের ডিজাইনের সাথে যায় না। তো যেখান থেকে খুঁজবেন ট্যাগস, যে মানুষের ডিজাইনে কি দিচ্ছে। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, বিহান্সেও খোঁজা যায়। বিহান্স ওপেন করবেন, ডিসকভার বাটনে ক্লিক করবেন, ডিসকভার বাটনে আসার পরে আপনি এখানে আপনার যে টাইপের ফ্লায়ার ওটা সার্চ করবেন। ধরুন পড়ছে হেলথ কেয়ার ফ্লায়ারের প্রজেক্ট, যদি হচ্ছে হেলথ কেয়ার ফ্লায়ার লিখে সার্চ করেন, এখানে মানুষের হেলথ কেয়ারের অনেক ফ্লায়ার আসবে। ওপেন করবেন ডিজাইন কয়েকটা, ওপেন করলে আপনি দেখতে পারবেন ওদের ডিজাইনের নিচে যদি আসেন, এই দেখেন অল্প কয়টা ট্যাগস দিছে। এর ডিজাইনের নিচে আসেন, এই এক গাদা প্রজেক্ট দিয়ে রাখছে ডিজাইনের মধ্যে, যতগুলো বানাইছে লাইফ টাইমে সব দিয়ে রাখছে। এই যে দেখেন ট্যাগস দিয়ে রাখছে, দেখছেন? সেরকম মানুষের ট্যাগস আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। এই ট্যাগস গুলো আপনি দেন আপনার প্রজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন। এন্ড ট্যাগস গুলো বের করে জমাবেন। যেমন আমি আপনাদেরকে একটা জাস্ট আইডিয়া দিই, আমার কাছে ট্যাগস অনেক জমানো আছে।
এটা আমার অনেক দিনের সাধনা, খুঁজে 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 জমানো। দেখেন, দেখছেন আমি ট্যাগস এগুলো জমায় জমায় রাখছি সেভ করে করে। কারণ আমি যদি এর পরে আবার মেডিকেল ফ্লায়ারের ট্যাগ, মেডিকেল ফ্লায়ার বানাই, আমি কি আবার ট্যাগ খুঁজে বেড়াবো? আমার এত টাইম আছে? তো আপনি কি করবেন, একটা প্রজেক্ট যদি কখন পাবলিশ করবেন ও ট্যাগস গুলো জমায় রাখবেন এরকম আমার মতো লিস্ট আকারে, ঠিক আছে? সো এরকম আমি দেখলে এখানে পড়লে বুঝতে পারবো কোনটা কিসের ট্যাগ। আপনি বুঝবেন না বাট আমি বুঝবো, কারণ আমি সেভ করছি এগুলোকে, ঠিক আছে? কেমনে বুঝেন? ওই যে আমি বললাম যেটা, আমি জানি আমি দুইটা তিনটা ট্যাগ করলে আমি বুঝতে পারবো এটা আমি কিসের জন্য সেভ করছি, কারণ এটা তো আমি বাছে বাছে সেভ করছি। সো আমি জানি এটা আমি কিসের জন্য সেভ করছি, এটা আপনি বুঝবেন না, কেউ বুঝবে না কোনটা কিসের ট্যাগ। হ্যাঁ, আপনি যদি বেশ কয়েকটা পড়েন তাহলে আপনি আইডিয়া করতে পারবেন যে এটা ট্যাগ হতে পারে, এটা ট্যাগ হতে পারে। বাট আমি যেহেতু সেভ করে রাখছি আমি জানি কোনটা কিসের ট্যাগ। তো আপনারা এরকম ট্যাগস গুলো জমা রাখবেন, একটা পাবলিশ করবেন ও ট্যাগ জমা রাখবেন, কারণ পরবর্তীতে একটা রিয়েল এস্টেট ফ্লায়ার বানাইছেন ও ট্যাগস গুলো জমা রাখছেন, এরপরে আবার একটা বানালে ওই ট্যাগস গুলো অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? ভালো ভালো ট্যাগস গুলো জমা রাখবেন, নাহলে বারবার আপনাকে খুঁজে লাগবে, বারবার টাইম ওয়েস্ট হবে। ট্যাগস গুলো খুঁজে 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 জমায় রাখবেন, এন্ড আপনার প্রজেক্টে যখন আপনি করবেন তখন ওই ট্যাগস গুলো ছবিতে অ্যাড করবেন, ঠিক আছে? 10টা করা যায়, আমি আপাতত 4টা-5টা দিয়ে আপনাদেরকে আইডিয়া দিলাম, 10টাই অ্যাড করবেন। প্রত্যেকটা ছবিতে ট্যাগ অ্যাড করবেন, তাহলে আপনার প্রত্যেকটা ছবি কিন্তু এসইও হবে। বুঝতে পারছি ছবির ট্যাগস গুলা? যখন আপনার এখানে ট্যাগস অ্যাড করা হয়ে যাবে, এবার চলে আসবেন সেটিংস প্যানেলে। ব্যাস, এরপরে এই কাজগুলো শেষ করলাম তো শেষ। সেটিংস প্যানেলে আসার পরে প্রথমে টাইটেল দিবেন। এই টাইটেল আমরা ওইটাই দিতে পারি, এই যে এই টাইটেলটাই আমরা অ্যাপ্লাই করতে পারি। কপি করে এখানে আমরা টাইটেল দিয়ে দিলাম। প্রজেক্টের ট্যাগ, এই দেখেন এটা হচ্ছে প্রজেক্টের ট্যাগ, আর ওটা ছবির ট্যাগ। ওইটা ছবি এসইও করবে, এই ট্যাগস গুলো আপনার প্রজেক্ট এসইও করবে। এখানেও 10টা দেওয়া যায়, সো এখানেও 10টা ট্যাগস অ্যাড করবেন যেটা আপনার প্রজেক্টের সাথে যায় বা আপনার ছবিগুলোর সাথে যায়। আমার কথা কি বুঝতে পারতেছেন? জিনিসগুলো খুব বোরিং মনে হইলেও এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আপনার এই বিহান্সে ট্যাগস টুক যদি না থাকে রিচ করবে না, বলবে না সে যে ভাই আমার ভিউ হয় না কেন, মানুষ দেখে না কেন, এইগুলাই কারণ। রিচ করে না কেন? এই ট্যাগস এর কারণ। এসইও হয় না, মানুষের সামনে যায় না, চোখে পড়ে না, ক্লিক হয় না, এই জন্য। সো আপনি এখানে ট্যাগস গুলো আবার অ্যাড করবেন 10টা। আমি অ্যাড করতেছি না, দুই একটা দেখাই দিই। ফ্লায়ার ডিজাইন দিয়ে আমরা অ্যাড করলাম, মেডিকেল ফ্লায়ার দিয়ে অ্যাড করলাম, হেলথ কেয়ার, সরি ভুল হচ্ছে, বানান ভুল করেন না, ট্যাগে বানান ভুল করলে কোনো লাভ হবে না। হেলথ কেয়ার ফ্লায়ার, হ্যাঁ, বিজনেস ফ্লায়ার অ্যাড করলাম আমরা, মেডিকেল পোস্টার অ্যাড করতে পারি একটা ট্যাগ। হ্যাঁ, এরকম 10টা ট্যাগ আপনি খুঁজে 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 অ্যাড করবেন, ঠিক আছে? যখন আপনি ট্যাগস গুলো অ্যাড করা শেষ, 10টা ট্যাগ অ্যাড হয়ে যাবে, তারপরে নিচের সেকশনে আসবেন টুলস ইউজড। কি কি টুলস ব্যবহার করছেন ওগুলো উল্লেখ করবেন। যেমন আমরা কি সফটওয়্যার বানাইছি, ইলাস্ট্রেটরে বানাইছি, সো অ্যাডোব ইলাস্ট্রেটর এখানে অ্যাড করে দেব। আর আমরা অ্যাডোব ফটোশপ ইউজ করছি, সো অ্যাডোব ফটোশপ ইউজ অ্যাড করে দেব। আর কোনো টুলস অ্যাড করে থাকলে, অর্থাৎ সফটওয়্যার অ্যাড করে থাকলে ওইটাও দিবেন। এখানে টুলস বলতে আপনার টেবিল চেয়ার, কোন মাউস ইউজ করছেন, কোন কিবোর্ড ইউজ করছেন ওইগুলো বলা নেই, কিন্তু কোন সফটওয়্যার ইউজ করছেন ওইগুলো অ্যাড করবেন, ঠিক আছে? ওকে, ডান। এরপরে এইখানে ট্যাগ টুক দেওয়া শেষ, এবার বাম পাশে আসবেন আপনার থাম্বনেইলটাতে, তারপরে আবার নিচে যাবো আমরা। তো এবার থাম্বনেইলে আসেন। থাম্বনেইলটা আমরা সেট করে নিই। থাম্বনেইলটা কি? আপনি আপনার প্রজেক্টটা যখন কেউ দেখবে, যেমন ধরেন আপনি যদি বিহান্সে যান, কোনো কিছু সার্চ করতেছেন ডিসকভারে গিয়ে, এই যে প্রথম যে ভিউটা পাচ্ছেন না, এটাই হচ্ছে থাম্বনেইল, ঠিক আছে? আমরা ইউটিউবে ভিডিও দেখি না, ভিডিওর আগে যে থাম্বনেইল গুলো আসে ওইটা হচ্ছে থাম্বনেইল, ঠিক আছে? এই যে এগুলা, এন্ড এইটা যদি সুন্দর না হয় মানুষ কিন্তু আপনার প্রজেক্টে ক্লিক করবে না। এই জায়গাটা অবশ্যই থাম্বনেইলটা সুন্দর করবেন। কিভাবে করবেন? আপনার এখানে কিরকম থাম্বনেইল আসবে ওটা শো করবে, এখানে বলে দিচ্ছে প্রজেক্ট কভার কেমন দেখাবে, ওটা একটা আইডিয়া দিচ্ছে। এডিট করতে চাইলে এই যে এডিট কভার ইমেজে ক্লিক করতে পারেন, এবং আপনি চাইলে এখান থেকে এই যে আপনি যে মকআপ গুলো আপলোড করছেন ওইখান থেকে যেটা ভালো লাগে ওইটা দিতে পারেন। এই যে যেমন আমার এই মকআপটা ভালো লাগছে দিলাম, এন্ড ক্রপ করতেও পারি, ছোট বড় করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি। আমি থাম্বনেইল করে ক্রপ করে দিবেন, দেন আপনার থাম্বনেইল চেঞ্জ হয়ে গেছে, দেখেন। সো মাস্ট বি আপনার থাম্বনেইল বা কভার ইমেজ যাতে সুন্দর হয়, ঠিক আছে? সুন্দর থাম্বনেইল পাইলে তারপর মানুষ ক্লিক করবে। সো থাম্বনেইলটা সুন্দর দিবেন। যদি আপনারা এরকম থাম্বনেইল দেন কোনো লাভ হবে না, কিছুই বোঝা যাচ্ছে না, মানুষ কিন্তু ক্লিক করবে না যতই সুন্দর ডিজাইন করে না কেন। সো থাম্বনেইলটা যাতে সুন্দর হয় একটু মাথায় রাখবেন। এই যে থাম্বনেইল সেট করলাম আমরা। এবারে নিচে আসেন, টুলস লিখে দিছি, টাইটেল দিয়ে দিছি, ট্যাগস দিয়ে দিছি 10টা ধরে নেন।
এরপর আসেন ক্যাটাগরাইজ। ক্যাটাগরাইজ আপনাকে ঠিক মতো করতে হবে। আপনি আপনার প্রজেক্টের ক্যাটাগরাইজ যদি ঠিক মতো না করেন, দেখা যাবে আপনার এক ক্যাটাগরি ডিজাইন আরেক ক্যাটাগরিতে যা বসে আছে, ভিউ হইতেছে না। সেখান থেকে দিবেন ভিউ অল ফিল্ডস, ক্লিক করে আপনার যে তিনটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, তিনটা ক্যাটাগরি দিয়ে দিবেন যে তিনটা ক্যাটাগরির মধ্যে আপনার ডিজাইনটা যায়। যেমন আমার ডিজাইনটা প্রথমে যায় হচ্ছে ব্র্যান্ডিং এর মধ্যে, যেহেতু ফ্লায়ার আর ব্র্যান্ডিং রিলেটেড। তারপরে গ্রাফিক ডিজাইনের মধ্যে যে আমাদের ডিজাইন প্রজেক্টটা, দুইটা দিয়ে দিছি। আরেকটা অ্যাড করতে হবে, অ্যাডভার্টাইজিং দিয়ে দিলাম, যেহেতু ফ্লায়ার্স অ্যাডভার্টাইজিং মধ্যে। এখানে আরো ক্যাটাগরি আছে, দেখবেন তিনটা সেট করতে পারবেন, তিনটা লেজিট ক্যাটাগরি দিবেন যেটা আপনার ডিজাইনের সাথে যায়। ব্রোশিওর বানালে কিন্তু ক্যাটাগরি চেঞ্জ হবে, লোগো বানালে ক্যাটাগরি চেঞ্জ হবে, ইউআই বানালে ক্যাটাগরি চেঞ্জ হবে। সো আপনি ক্যাটাগরিগুলো ঠিক মতো দিয়ে ডান করে দিবেন। তিনটা দেওয়া যায়, তিনটা ক্যাটাগরি সেট করে দিবেন। দেওয়ার পর ভিজিবিলিটি, ভিজিবিলিটি এভরিওয়ান অটোমেটিক্যালি হয়ে থাকবে যদি আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড থাকে। যদি অ্যাকাউন্টটা আপনি আপনার জিমেল থেকে ভেরিফিকেশন, ওই যে বলছি সেটিং ভেরিফিকেশন করে নেবেন, ভেরিফিকেশন না করেন এটা কিন্তু সবসময় প্রাইভেট হয়ে থাকবে এন্ড ডিজাইন পাবলিশ হবে না, পাবলিশ হলেও কেউ দেখতে পারবে না। সো ডিজাইন যাতে আপনার এভরিওয়ান থাকে এন্ড এভরিওয়ানের জন্য আপনার অ্যাকাউন্টটা কি হতে হবে, জিমেল থেকে ভেরিফাইড হতে হবে। ভেরিফাই হয়ে গেল, আর কোনো কিছু চেঞ্জ করবেন না। কপিরাইট লাইসেন্স যা আছে তাই থাকবে। কন্টেন্ট এখানে টিক চিহ্ন দিবেন না, দ্য প্রজেক্ট কন্টেন্টস অ্যাডাল্ট কন্টেন্ট, যদি টিক চিহ্ন দেন সবাই আপনার প্রজেক্ট ভিউ করতে পারবে না, ঠিক আছে? এখানে টিক চিহ্ন দিবেন না। তার নিচে পাবেন অ্যাড কো-ওনার্স ক্রেডিটস এন্ড মোর, এখানে যদি ক্লিক করেন আপনি আরো কিছু সেটিংস দিতে পারবেন। যেমন প্রজেক্ট ডিসক্রিপশন, আপনি আপনার প্রজেক্ট সম্পর্কে ডিসক্রিপশন দিতে পারেন। এখানে লিখে দিচ্ছেন গুড ডিসক্রিপশন মেক্স ওয়ার্ক মোর সার্চেবল। আপনি যদি সুন্দর একটা ডিসক্রিপশন লেখেন 2-4 লাইন, তাহলে আপনার প্রজেক্টটা আরো ভালো এসইও হবে। 2-4 লাইন বানায় লিখে দিবেন যে আমি এটা, ধরেন লিখতে পারেন যে আমি এটা মেডিকেল ফ্লায়ারের জন্য বানাইছি, এটা একটা মেডিকেল এজেন্সি, ওরা এইটা নিয়ে কাজ করে, আমার ডিজাইন থিম ছিল মিনিমাল সিম্পল, আমি ব্লু কালার চুজ করছি আমার ডিজাইন থিমে যাতে আমার ডিজাইনটা মেডিকেল ইন্ডাস্ট্রির সাথে মিলে। সেভাবে আর কি গুছায় ঘুরায় ফিরায় আপনি লিখবেন। আমি ক্লায়েন্টের কাজ দেখে এভাবে বলতেছি, এটা মনে করেন না যে আমি তো ভাই ক্লায়েন্টের কাজ করবো না, তাহলে আমি কি লিখবো, আপনি বানায় লিখবেন, কোনো সমস্যা নাই। আপনি বলবেন যে আমি এটা বানাইছি এই কোম্পানির জন্য, এই কালার দিছি, কেন দিছি, এই জন্য দিছি, ওদের ডিজাইন থিম এটা ছিল, এটা এটা সুন্দর করে আপনি আপনার প্রজেক্ট ডিসক্রিপশন লিখবেন, 2-4 লাইন লিখে দিন, কোনো সমস্যা নাই, বেশি বড় করবেন না, 2-4 লাইন ইজ মোর দ্যান এনাফ, ঠিক আছে? ডিসক্রিপশন দেওয়া হয়ে গেল। তারপর ডিসপ্লে ট্যাবে আসলে আপনি এখানে কমেন্ট ডিসেবল করতে পারবেন, তাহলে কেউ কমেন্ট করতে পারবে না, এখানেও টিক চিহ্ন দিবেন না। ডিসকভারেবিলিটিতে যদি যান, আপনি এখানে কোম্পানি ব্র্যান্ড অ্যাড করতে পারবেন, যে কোম্পানির কাজ করছেন ওই কোম্পানিকে অ্যাড করতে পারবেন। কাউকে যদি ক্রেডিট দিতে চান, যেমন ধরেন আপনি একটা ফ্লায়ার বানাইছেন, আমি আপনাকে ডিজাইন লেআউট করে দিছি, আপনি জাস্ট ডিজাইন করছেন, লেআউট টেআউট করে দিছি আমি, রিভিশন করে দিছি আমি, আপনি খালি ডিজাইন করছেন। তো এখানে আমারও ক্রেডিট আছে, তো চাইলে আপনি আমাকেও এখানে ক্রেডিট দিতে পারেন। ক্রেডিট দিলে আপনার ডিজাইনটা আপনার প্রোফাইলেও শো করবে, আমার পোর্টফোলিওতে শো করবে, দুইটা পোর্টফোলিওতে শো করবে, ভিউ বেশি হয় ক্রেডিট দিলে। বাট যদি ক্রেডিট পাওয়ার কেউ থাকে তাহলে দিবেন, যদি না থাকে নাই। ধরেন 3 জন মিলে একটা ডিজাইন বানাইছেন, 3 জন ক্রেডিট পাবে ওটা, 3 জনের ইউজার নেম এখানে আপনি দিয়ে দিতে পারেন, তাহলে 3 জনের প্রোফাইলে শো করবে যদি তারা অ্যাপ্রুভ দেয়। তাইলে টিম, কোন টিমের সাথে কাজ করলে ওই টিমকেও অ্যাড করে দিতে পারেন। মোটামুটি এই হচ্ছে সেটিংস, আর কিছু নাই। হয়ে গেল, দেয়ার ডান করে দিবেন। সব সেটিংস ঠিকঠাক হয়ে গেল, থাম্বনেল আপনার সেট, টাইটেল আপনার সেট, ক্যাটাগরি করা শেষ, ট্যাগস অ্যাড করা শেষ, দিয়ে জাস্ট সিম্পলি পাবলিশ করে দিবেন, আপনার প্রজেক্ট হয়ে যাবে পাবলিশ। এন্ড পাবলিশ হয়ে গেলে আপনি দেখতে পারবেন এই যে লিংক, এই লিংকটা যদি আমি আপনাদেরকে দেই, এখানে আপনারা এই লিংকে ক্লিক করলে দেখতে পারবেন আমার প্রজেক্টটা, যেটা আমরা মাত্র পাবলিশ করলাম। ক্লিক করে দেখেন তো দেখা যায় নাকি যেটা আমরা পাবলিশ করলাম। জি ভাই দেখা যায়। দেখতে পাচ্ছেন? দ্যাটস ইট। এইটা আমরা যদি এখন আমাদের বিহান্সের পোর্টফোলিওতে যাই, তাহলে দেখবেন এটা অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন, এই যে 4 জন যে ভিউ করছেন এখানে দেখাচ্ছে, দেখেন। বুঝলাম? এইভাবেই আমি এই যে আরো বাড়ছে দেখেন, 2 জন আরো করছে, একজন লাইক দিছে, কে লাইক দিছে, নাফিস হোসেন দেখেন লাইক দিছে। আপনার পোর্টফোলিওতে কি আছে দেখি। বাহ, ভালো ডিজাইন আছে তো, কিন্তু ভিউ নাই কেন? দেখেন এটা লিখছেন, এটা সাজানো ঠিক হয় না, সুন্দর করে গুছায় লেখেন। 2-3টা মকআপ দিয়েছেন, ভেরি গুড, নট ব্যাড। বাট এই ডিজাইনটা গ্রাফিক রিভার থেকে কপি করা, তাই না স্যার? এটাও গ্রাফিক রিভার থেকে উড়াইছেন।
এই ডিজাইনটা আমি দেখছি, দেখছেন? আমি কিন্তু চিনতে পারতেছি কোন কোন ডিজাইন কোথা থেকে কি করছেন। এটা যাতে না হয়, এইরকম যাতে কেউ চিনতে না পারে, তাহলে সমস্যা। আর আমি ক্লেম করি নাই, কেউ যদি ক্লেম করে দেয় তখন সমস্যা। যেমন ধরেন আপনি একটা ডিজাইন, যেমন এটা দেখছেন, ধরেন এটা আপনার ডিজাইন, আমি কপি মারছি, আপনি আপনার দেখলেন যে আমার পোর্টফোলিওতে দিয়ে, আপনার রাগ উঠতেই পারে, আপনি কপিরাইট ক্লেম মাইরে দিবেন, তখন কি হবে? হইতেই পারে এমন। এই জন্য বলতেছি ডিজাইন আপনারা কি করবেন না, হচ্ছে আপনার কারো কপি করবেন, মডিফাই করেন, চেঞ্জ করেন, 19-20 করেন, যাতে দেখে যাতে মনে না হয় যে না এটা কপি করে নিয়ে আসলাম, এই জিনিস যাতে না হয়। ক্লিয়ার? সো আপনারা এইভাবে প্রজেক্ট অ্যাড করছেন, এই যে একটা প্রজেক্ট অ্যাড হয়েছে, এরকম আরো আপনাদের প্রজেক্ট অ্যাড করতে হবে আপনার পোর্টফোলিওতে। মোটামুটি ধরে নেন 30টা প্রজেক্ট আপনাদের রাখতে হবে পোর্টফোলিওতে। কয়টা রাখতে হবে? 30টা ডিজাইন প্রজেক্টস আপনার পোর্টফোলিওতে রাখতে হবে মিনিমাম। এন্ড ট্যাগ টাইটেল সুন্দর করে গুছায় পাবলিশ করবেন, যাতে রিচ হয়, ভিউ হয়, মানুষ ক্লিক করে। এখন আমি আপনাদেরকে একটা জিনিস বলছিলাম না বায়োডেটাতে, যে আমরা একটা মিথ্যা কথা বলতেছি, 1 বছরের এক্সপেরিয়েন্স আছে আমাদের, বললাম না মিথ্যা কথা বলবেন? আপনার পোর্টফোলিওতে যদি 30টা ডিজাইন সুন্দর সুন্দর থাকে, তাহলে কেউ কি অবিশ্বাস করবে যে আপনি 1 বছরের এক্সপেরিয়েন্স না? বলেন দেখি। করবে অবিশ্বাস যে আপনি মিথ্যা কথা বলতেছেন যদি আপনার ডিজাইন পোর্টফোলিওতে থাকে? করবে না। বাট আপনি বলতেছেন আপনি 1 বছরের এক্সপেরিয়েন্স, আপনার পোর্টফোলিওতে ডিজাইন হচ্ছে 2টা, তখন তো মানুষ বলবে যে মিথ্যা কথা বলতেছেন, দেখলে বোঝা যাবে। সেই জন্য আপনার কি যাতে কেউ ধরতে না পারে, আপনারা কি করবেন, ডিজাইন পোর্টফোলিওতে অ্যাটলিস্ট 30টা প্রজেক্ট অ্যাড করবেন। আমি এটা আপাতত ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন নাই। ঠিক আছে? তো আপনারা এইভাবে মিনিমাম 30টা প্রজেক্ট অ্যাড করবেন, 30টা ভার্সেটাইল প্রজেক্ট অ্যাড করবেন, শুধু একটা ক্যাটাগরির প্রজেক্ট অ্যাড করবেন না। অর্থাৎ বিজনেস কার্ড বানাইছেন, 10টা বিজনেস কার্ড অ্যাড করে রেখে দিচ্ছেন না, এরকম করেন না, ঘুরায় ফিরা দেন। 5টা বিজনেস কার্ড বা 2টা 3টা 4টা বিজনেস কার্ড দিলেন, 4-5টা 10টা 4-5-6টা ফ্লায়ার দিলেন, 4-5টা ব্রোশিওর দিলেন, হ্যাঁ, লোগো দিলেন 5-6টা। আপনি তারপরে ইউআই ডিজাইন যখন করবো ইউআই দিব, ব্যানার বানান, বিলবোর্ডে ব্যানার বানান, এক্স ব্যানার বানান, কত কাজ আছে, সোশ্যাল মিডিয়া পোস্ট বানান। এগুলো আপনি কি করতে পারেন, বিহেন্সে 1 by 1 অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে? তাহলে কি হবে, আপনার পোর্টফোলিও দেখে মানুষ জাস্টিফাই করতে হবে না আপনি অনেক ধরনের কাজ পারেন, সবগুলা কাজ সুন্দর, মানে আপনি একটা ভালো ডিজাইনার। অনেকগুলো প্রজেক্ট আছে, মানে আপনি অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সড, আপনি এর আগে কাজ করছেন। আপনি একটা পোর্টফোলিওতে একটা ডিজাইন দিয়ে বসে আছেন, তাহলে হবে না, লাভ নাই, ওই পোর্টফোলিওর ভ্যালু নাই। বুঝতে পারছেন? আমার পোর্টফোলিওর জন্য অনেক ডিজাইন আছে, অনেক ডিজাইন আছে, আমি মানে অ্যাড করতেছি না, অ্যাড করতে এখন বোরিং লাগে আমার কাছে। চাইলে অ্যাড করা যায়, বাট আমি অ্যাড করতেছি না, তাই অ্যাড করাই যায়, করে দিব। আর সোশ্যাল মিডিয়া পোস্ট কয়েকটা আছে খাবারের উপর, ওগুলো অ্যাড করবো, আছে এক্স ব্যানার আছে কয়েকটা বানানো, ওগুলো অ্যাড করবো। তো আপনারা কি করবেন, সুন্দর করে পোর্টফোলিওটা সাজাবেন। এন্ড পোর্টফোলিওর জন্য কাজ ডেইলি রেগুলার বেসিসে করবেন। হ্যাঁ, শুধু অ্যাসাইনমেন্ট করে বসে থাকেন না, অ্যাসাইনমেন্টের বাইরে ডেইলি একটা করে কাজ, এক্সট্রা একটা কাজ করবেন, একটা, বেশি বলতেছি না, একটা। ডেইলি যদি একটা করে কাজ করেন, ধরেন আজকে একটা বিজনেস কার্ড বানালেন, কালকে একটা ব্রোশিওর বানাইলেন ট্রাইফোল্ড, তারপরের দিন ধরেন আপনি বাইফোল্ড ব্রোশিওর একটা বানাইলেন, হ্যাঁ, এরকম করে যদি একটা 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 করে ডেইলি কাজ করেন, 30 দিনে আপনার কাছে 30টা প্রজেক্ট রেডি হয়ে যাবে। বাট যদি মনে করেন আমি একবারে বসবো, একবারে বানাবো 10টা কাজ, হবে না, জীবনেও হবে না। এই জন্য রেগুলার বেসিসে পোর্টফোলিওর জন্য কাজ করবেন। বুঝতে পারছি? পোর্টফোলিও এটা পুরোটাই আপনার সম্পত্তি, আপনি যেভাবে সুন্দর করে বানাবেন সেরকম সম্পত্তির রেজাল্ট আপনি পাবেন। আপনি এলোমেলো বানাবেন, ভ্যালু কম পাবেন। বুঝছেন? পোর্টফোলিও, বিহান্স, মকআপ আজকে যা যা দেখাইলাম, কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে এখন পর্যন্ত? এনিওয়ান? ভাই আমি যদি মনে করেন যে কোনো একটা ডিজাইনকে চুজ করে ওইটার ইমেজ চেঞ্জ করে দিলাম, মানে দেখতে হুবহু একরকম বাট কালার চেঞ্জ, ফন্ট চেঞ্জ এন্ড ইমেজ গুলো যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কি কপিরাইট ক্লেম হতে পড়বে? তখন কপিরাইট ক্লেইমে ধরবে না ডিরেক্টলি। এখন ওই যে বললাম, আপনার যদি কুত্তা মরা কপাল বুঝেন, যদি আপনি একজনের আমি ওই যে বললাম যে আমার ডিজাইন কপি করছেন, কেমনে কেমনে আমার সামনে আপনার একটা চলে আসছে,
আমি তো ছাড়বো না আপনারে, আমি তো ক্লেম করে দেবো। এত বাজে কপাল হইলে তখন ধরা খাবেন, তাছাড়া বিহান্স নিজে থেকে ধরবে না। যদি কেউ ক্লেম করে, এই জন্যই যাতে কেউ ক্লেম করার চান্সই না পায়, এই জন্য একটু 19-20 করে দিবেন। আর যদি বললাম ভাই আপনার কপাল যদি এত বাজে হয়, তাইলে এটাতে আমার কিছু করার নাই, কারোরই কিছু করার নাই। এখন যদি যার ডিজাইন কপি করছেন ওর সামনে আপনারটা পড়ে গেছে, তাইলে তো সে ক্লেম করবেই। এখন আমারও কিন্তু পোর্টফোলিও এরকমই ছিল, আপনারা ভাইবেন না এটা আজীবনেই এরকম থাকবে। আমারও পোর্টফোলিও কিন্তু শুরু থেকে এরকম এখনো আছে, দেখেন আমি দেখাই, শুরুর দিকে একদম শুরুর দিকে গেলে পাবেন, এখনো আছে। লোডিং নিচ্ছে তারা, এই যে এই ডিজাইন গুলো কিন্তু কপি করা, এই যে এটা 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 এগুলা এগুলা কয়েকটা আছে কপি করা বেশ। সেগুলো আমি এখন কি করতে পারি, চাইলে ডিলিট করে দিতে পারি। ডিলিট করে কেন আমি এখন ডিলিট করতে পারবো, কারণ আমার কাছে ক্লায়েন্টের প্রজেক্ট চলে আসছে, আমার নিজের প্রজেক্ট। আমি এখন একটা করে প্রজেক্ট আপলোড করব, পিছন থেকে একটা করে ডিলিট করব, আবার একটা করে আপলোড করব, একটা করে ডিলিট করব, একটা করে আপলোড করব, একটা করে ডিলিট করব। সো এটা হচ্ছে টেম্পোরারি, যাতে মানুষকে আপনি দেখাইতে পারেন যে না আমি কাজ পারি। দিস ইজ টেম্পোরারি, দিস ইজ নট পার্মানেন্ট। এটা কখনোই মনে রাখবেন পার্মানেন্ট না। কারো কাজ কপি করে রাখবেন, এটা পার্মানেন্ট না। যখন আপনি কপি করে দিয়ে আপনি আগে পোর্টফোলিওটা দাঁড় করান, হয়ে যাক, কাজ দুই একটা পায় নেন, যখন আপনি ফিউচারে নিজের কাজ করবেন তখন ওই কাজটা আপলোড করবেন বিহান্সে, একটা কাজ ডিলিট করবেন পিছন থেকে, আবার একটা আপলোড করবেন, আবার একটা ডিলিট করবেন, আবার একটা আপলোড করবেন, আবার একটা ডিলিট করবেন। বুঝছেন? এইভাবে করলে কি হবে আপনার। এখন তো মানে ইনিশিয়ালি তো আমাদের তো আসলে অত প্রজেক্ট থাকবে না, সো নাই, এরকম করে তো exactly. কারো করে দেখে আমরা হ্যাঁ। তো বানাতে হবে। এক্স্যাক্টলি। সো যখন আপনি ওই লেভেলে চলে যাবেন না, তখন আপনি যেমন আমি যদি চাই এগুলো সবগুলো ডিলিট করে আমি ক্লায়েন্টের কাছ দিয়ে ভরা দিতে পারবো, কিন্তু ওই যে একটু টাইমের ব্যাপার, ধৈর্যের ব্যাপার, করা লাগে, কষ্ট লাগে, করতেছি না, বাট চাইলেই করা যায়। সো একটা করে যখন আপনার কাজ হবে নিজের আপলোড করবেন, পিছন থেকে একটা ডিলিট করে দিবেন। একটা টাইমে যায়, একটা টাইম বলতে কি 5 মাস 6 মাসের মধ্যে দেখবেন আপনার নিজের পোর্টফোলিও হয়ে যাবে, তখন আর কারো ডিজাইন কপি করা থাকবে না। এটাই নিয়ম, সবাই এইভাবেই করে। এখন আপনি যদি চিন্তা করেন আমি নিজে থেকে নিজের ডিজাইন বানায় নিজেই পাবলিশ করব, আপনার ডিজাইন ভালো হবে না। দ্যাটস দ্য ফ্যাক্ট, এটা ট্রু ফ্যাক্ট। তার রিজন আছে, কারণ আপনারা স্টিল নাও টাইপোগ্রাফি, স্পেসিং, কালার কম্বিনেশনে পাকাপোক্ত না। আপনি জানেন না কোন কোন কালারের কম্বিনেশন এখনো পারফেক্ট আপনার ডিজাইনে আসবে। সো এই জন্য আমরা কি করতেছি, এক্সট্রা মানুষের কাজ প্র্যাকটিস করতেছি। হ্যাঁ, একটু 19-20 করে দিচ্ছি যাতে ডিরেক্টলি কপি না হয়, বাট একটা টাইমে যায় যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, ওগুলো উড়াবেন, নিজের ডিজাইন ঢুকাবেন, একটা উড়াবেন, নিজের ডিজাইন, আপনার পোর্টফোলিও রেডি হয়ে যাবে। এইভাবে আমরা করি, এইভাবে প্রত্যেকটা ডিজাইনার নিজেদের পোর্টফোলিও রেডি করে। বুঝতে পারছেন? জি ভাই। বলেন এখন পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে বিহান্স নিয়ে? নেক্সট ক্লাসে আমরা ফটোশপ শুরু করব, তারপরেও আমি কয়েকটা জিনিস আছে যেটা আজকে আমি দেখাইতে, অ্যাকচুয়ালি আজকের ক্লাসে দেখাই, বাট আমি ভুলে গেছি, আমার মাথা থেকে আউট হয়ে গেছে ওই জিনিসগুলো দেখাইতে। আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো আমরা কি কি ডিজাইন করতে পারবো, কি কি পারি। হ্যাঁ, এগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে কথা বলবো। নেক্সট ক্লাসে আমরা ফটোশপ শুরু করব, এন্ড ফটোশপে আমাদের কাজ শুরু হবে নেক্সট ক্লাস থেকে। তো নেক্সট ক্লাসগুলো অনেক বেশি টাফ হবে, আমি আগে থেকেই বলে দিই, আপনাদের কাছে কঠিন মনে হইতে পারে। সো মেন্টালি প্রিপারেশন নিয়ে নেবেন, কারণ ফটোশপ একটু টাফ ইলাস্ট্রেটরের চাইতে, বাট এমন না যে আপনি পারবেন না। ওকে, সো আরেকটা জিনিস এখানে বলে দিই, এটাই বাদ আছে। আপনারা এখানে পুরো ব্যানার দিয়ে আমার নাম লেখছি সুন্দর করে, আমার একটা ডেজিগনেশন দিছি, এটা আপনি বানাই নিতে পারেন নিজের মতো করে। সাইজে যে দিয়ে দিছে 3200 বাই 410 পিক্সেলের, এই সাইজেরই একটা ক্যানভাস বানাই নেবেন ইলাস্ট্রেটরে। মানে আপনি আপনার মতো করে একটা আপনার কাভার পিকচার বানাইলেন 3200 বাই 410 পিক্সেল, ওইভাবে সেভ করবেন, পার্সেন্টেজ বাড়াবেন না সেভ করার সময়, বাস আপলোড করে দেবেন, নিয়ে নিবে। আমার কথা কি বুঝতে পারছেন? এখানে যখন আপনারা মানে ব্যানারটা সাবমিট করবেন 3200 বাই 410 পিক্সেলের বানাবেন, বাট সেভ করার সময় আমরা যে পার্সেন্টেজ বাড়ায় সেভ করি না ওইটা করবেন না, এক্স্যাক্ট এই সাইজেরই মানে ছবি আপলোড করবেন এখানে, তাইলে এটা আপনার কভার পিকচার নিয়ে নেবে। এই হচ্ছে বিহান্স, আর কিছু নাই বিহান্স। সো আমি রেকর্ডিং স্টপ করে